অনাহত আগন্তুক পর্ব ৭। শাহাদাত স্যারের বায়োলজি প্রাইভেট সকাল ৬টায়। স্যারের বাসার সামনে রিক্সা থেকে নামতেই দেখলো একজন জগিং করতে করতে রাস্তার এই মোড় থেকে ওই মোড়ের দিকে এগিয়ে আসছে। রোজ সকালে এই রোডে অনেকেই ব্যায়ামের জন্য বের হয়। সুমাইয়া ভিতরে চলে যাচ্ছিল। ঠিক তখনই মানুষটা তার হাত নাড়িয়ে ইশারা দিল। ও থমকে দাঁড়ালো। মানুষটা কি সুমাইয়ার চেনা? কিছুক্ষণ ভাবলো, না, চেনে না। দূর থেকে বোঝাও যাচ্ছে না। এবার মানুষটা তাকে ইশারায় তার দিকে এগিয়ে যেতে বলল। সুমাইয়া ভীষণ অপ্রস্তুত হলো। ও ইশারায় নিজেকে দেখিয়ে শুধল, আমি। ও কয়েক পা এগিয়ে গেল। ঠিক তখনই ওর পিছন থেকে একজন জগিং করতে করতে গিয়ে তার সাথে কোলাকুলি করলো। নিজের নির্বুদ্ধিতায় ভীষণ ভীষণ লজ্জা পেল সুমাইয়া। ও পিছন ফিরে একরকম দৌড়ে স্যারের বাসার মেন গেটের দিকে চলে গেল। ভিতরে যেতে যেতে মনে হলো ও মানুষটাকে চেনে, কোথাও দেখেছে, কিন্তু কোথায়? সারাটা সময় ভাবলো, কিন্তু মনে পড়লো না। কলেজে ক্লাস চলাকালীন হঠাৎ মনে পড়লো, হ্যাঁ, উনি সেদিনের রাস্তা পার করা সেই রাগী টিচারটা। ব্যাপারটায় ভীষণ লজ্জিত হয়েছিল সে। সারাদিন সেটা বারবার মনে পড়েছিল। তখন আরও একটা কথা মনে হলো। শাশুড়ি মায়ের থেকে শুনেছে উনিও রোজ সকালে হাঁটতে বের হন। ভীষণ একজন স্বাস্থ্য সচেতন তার ডাক্তার মশাই। বাসায় ফিরেই প্রথমেই সে আসিফকে একটা মেসেজ দিল। আপনি সকালে কোন রাস্তায় হাঁটতে বের হন? কেন? এমনিতেই। বলুন। দেখা করতে চাও আমার সাথে? না, এমনিতেই। তাহলে ঠিকানা কেন দেব? আচ্ছা, দিতে হবে না, আমি আম্মুর থেকে নিয়ে নিচ্ছি। আম্মু? আপনার আম্মু? আম্মার সাথে তোমার খুব ভালো যোগাযোগ দেখছি। আম্মা আমাকে কয়েকবার ফোন দিয়েছে। বাহ, কি ভালো। শাশুড়ির সাথে কি সুন্দর সম্পর্ক। শুধু মাঝখানে গেরাকলে পড়েছে বেটা জামাই। আমার কসুর কি সুমু? অনেক, মিলিয়ন ট্রিলিয়ন। আচ্ছা, মিলিয়ন ট্রিলিয়ন পেরিয়ে তুমি অবধি পৌঁছানোর সৌভাগ্য হবে কোনোদিন আমার? মেসেজটা দেখে দুজনেই দুপাশে চুপচাপ হাসলো। ইদানিং দিনে রাতে তাদের কথা চলে এমন হঠাৎ হঠাৎ। আশ্চর্যজনকভাবেই উনি যেন ধ্যান জ্ঞান হয়ে উঠেছে সুমাইয়ার। এখন আসিফ কখনো মেসেজ দিতে দেরি করলে সুমাইয়া নিজেই মেসেজ দেয়, কি করছেন? অপর পাশ থেকে উত্তর আসে, তোমাকেই স্মরণ করছিলাম। সেদিন ওটিতে ছিল, ফোন বন্ধ ছিল। কেবিনে ফিরে ফ্রেশ হয়ে বসে ফোন অন করতেই হাজার হাজার মেসেজ। কোথায় আপনি? ফোন বন্ধ কেন? দরকারের সময় পাওয়া যায় না। আসিফ মেসেজগুলো দেখল। মেয়েটার অভিযোগের শেষ নেই। সে মেসেজে জানতে চাইল, কোনো সমস্যা সুমু? আপনাকে খুঁজছিলাম। কেন? ভীষণ মন খারাপ আমার। কোচিংয়ের পরীক্ষার রেজাল্ট ভীষণ খারাপ হয়েছে। আম্মু বকেছে, তাই ভাবছি এবারে তার থাকবো না, আমাকে এসে নিয়ে যান। আসিফ তার কথায় হাসে। আচ্ছা, রেডি থেকো, ডিউটি শেষে গিয়ে নিয়ে আসবো। না, সে রাগ চলে গেছে, এখন আর রাগ নেই, তা যাবও না। ইস, অল্পের জন্য বউ মিস হয়ে গেল। দাঁড়াও, আম্মুকে বলি তোমাকে আর একটু বকা দিতে। ওহ, এখন বকলে হবে না। আম্মু একটু আগে আমাকে আদর করে ভাত খাইয়ে দিয়ে গেছে। আপনার আম্মা আপনাকে ভাত খাইয়ে দেয়? না, তবে স্ত্রী থাকলে খাইয়ে দিত কি না জানি না, কি জানি। আমার স্ত্রী যে কোথায় হারিয়ে গেল, সে যে গেট লাগালো আর খুঁজেই পেলাম না। সুমাইয়া চুপচাপ মেসেজটা দেখে হাসলো। মাস্টার এসব কথা এত বেশি ভালো লাগে কেন সেটা সে জানে না। শুধু আসিফের একটা কথা মনে পড়ে, এই মহব্বত সরাসরি আল্লাহর তরফ থেকে এসে দিলে স্থায়ী জায়গা করে নেয়। হয়তো কথাটা সত্যি, কি জানি। আবারও মেসেজ দিল সুমাইয়া। আপনার সিভিটা দিলেন না কেন? পাত্রী দেখবে আমার জন্য? কিসব বাজে বাজে কথা। আপনি ম্যারিড, সেটা ভুলে গেছেন? তাই? সত্যি ম্যারিড? কেন, গত মাসের 26 তারিখ না বিয়ে হলো, ভুলে গেছেন? আমার তো রন্ধ্র মনে আছে সুমাইয়া, কিন্তু তোমার মনে আছে তো? খানিকটা মেয়ে যায় সুমাইয়া। আপনাকে দেখি নেই, দেখব। আমাকে দেখতে চাইলে সিভিতে কেন, সামনাসামনিও দেখা করতে পারি। না, ছবিতেই দেখব। ছবিতে তোমার বরকে অতটা সুন্দর লাগে না সুমু, সামনাসামনি তোমার বর অনেক হ্যান্ডসাম। সুমু হেসে গড়াগড়ি খাওয়া স্টিকার পাঠালো অনেকগুলো। বিশ্বাস হয় না, তাহলে আসো দেখা করি। না, এখনো দেখা করার সময় হয়নি। তাহলে কবে দেখা হবে আমাদের? যেদিন আপনি চলে যাবেন এয়ারপোর্টে। সুমু, তুমি বড়ই নির্দয়, মেয়েদের এতটা পাষাণ হতে নেই।
সুমাইয়া আরও বেশ কিছু মেসেজ দিল, সেগুলো সিন করলো, তবে আর রিপ্লাই দিল না। বালিকার হেয়ালি কথার বিপরীতে কখনো ডাক দিতে নেই, তবে হিতে বিপরীত হবে, ওর বোঝা উচিত। কিছুক্ষণ ভাবলো আসিফ, ওর দম বন্ধ হলো কি? ওকে রেখে কি করে যাবে সে? কিভাবে থাকবে? এখন চোখের সামনে আছে, চাইলে ছুটে গিয়ে সে তৃষ্ণা মেটাতে পারছে, কিন্তু তখন দিন দিন যেন আরও অনেক আসক্ত হয়ে যাচ্ছে সে এই নেশায়। এটাকে কি বলে? আসিফের কি জানা আছে? হুম। তবে সে এই নেশায় ডুবে যেতে ভীষণ ভালো লাগছে। ইচ্ছে করছে চোখ বন্ধ করে এই নেশার অতলে তলিয়ে যেতে সারা জীবনের জন্য। আসিফ চুপচাপ উঠে গিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় ওর পাশে প্রেয়সীকে কল্পনা করতে লাগলো। এই মেয়ে এই ঘরে এই আমার পাশে কবে এসে দাঁড়াবে? চুপচাপ শার্টের বোতাম একটা খুলে বলল, এই বোতাম কবে লাগিয়ে দেবে? চোখ বন্ধ করে কল্পনা অনুভব করতে থাকলো। কি সুন্দর সে অনুভূতি! সেই স্নিগ্ধ মেয়েটা কি জানলো তার প্রেমিক পুরুষের এতটা অনুনয়? অনুভব করলো কি সেই আকুতি? পুরো একটা দিন গেল, তবুও আসিফ কোনো মেসেজের রিপ্লাই আর দিল না। রাতে ফোনও দিল না, দিলেও ফোন ধরলো না। সুমাইয়া যেন পাগল হয়ে গেল। আপনি রাগ করেছেন? আচ্ছা দেখা করব, ঠিকানা বলেন, আমি আসছি। মেসেজটা পেয়ে চুপচাপ হাসলো আসিফ। এই দিনের প্রতীক্ষায় কি সে ছিল? সেদিন কলেজে যাওয়ার পথে রিক্সাটা যখন পৌর পার্কের সামনে জ্যামে দাঁড়িয়েছে, ঠিক তখনই কেউ একজন পাশে এসে বসলো। সুমাইয়া থতমত খেয়ে কিছু বলতেই যাবে, কিন্তু পাশ ফিরেই ভীষণ হতবাক হয়ে ওর জবান যেন বন্ধ হয়ে গেল একেবারেই। পর্ব ৮। আপনি? আসিফ তার দিকেই তাকিয়ে আছে গম্ভীর দৃষ্টিতে। রিক্সা মামা কিছু হয়েছে আজ করতে পেরে ঝটপট রিক্সা থেকে নেমে ফিরে তাকাতেই দেখলো আসিফকে। আসসালামু আলাইকুম জামাই বাবা, কেমন আছেন? এবার যেন বড়সড় ধাক্কাই খেলো সুমাইয়া। প্রায় চিৎকার দিয়ে বলে উঠল, জামাই? কে জামাই? সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে একটু পিছনে সরতে গিয়েই ছিটকে যাচ্ছিল রিক্সা থেকে। দ্রুত ওর বাহু ধরে ফেলল আসিফ। সাথে সাথে এগিয়ে এসেছিল রিক্সা মামাও। ভ্রুকুচকে তাকিয়ে আছে দুজনেই। রিক্সা মামাও ভীষণ অবাক। আপাই বলে কি, হ্যাঁ হ্যাঁ জামাইরে চেনে না? আসিফের ওর অবস্থা দেখে ভীষণ হাসি পাচ্ছিল, তবু হাসি আটকে খুবই গম্ভীর দৃষ্টিতে তাকিয়েছিল। সুমাইয়ার থতমত অবস্থাকে আরেকটু বাড়িয়ে দিতেই সে স্বাভাবিক কণ্ঠে সালাম দিয়ে হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দিল। সুমাইয়া কণ্ঠস্বর শুনে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। কোনো রকমে বলল, ইয়া আল্লাহ, এটা তো সত্যিই আপনি! কিভাবে সম্ভব? সুমাইয়া ঠিক কি হচ্ছে বুঝতে পারছে না। কিভাবে কি? উনি কেমনে কি হয়? ও চুপ করে রিক্সা থেকে নেমে টলমল পায়ে হাঁটতে লাগলো পার্কের দিকে। দু হাতে মাথার দুপাশ চেপে ধরে বিড়বিড় করতে করতে বলতে লাগলো, অসম্ভব, অসম্ভব, অসম্ভব। ও হেঁটে চললো উদ্দেশ্যহীন ভাবেই। মাথায় কাজ করছে না। কিভাবে সম্ভব? উনি কে? উনি তো সেই টিচারটা, তাও আবার ভীষণ ইগোইস্টিক, কিন্তু তার জীবনে আসে সেই অনাহত আগন্তুক তো মোটেও তেমন নয়। সে পানির মতো সহজ। তবে ঠিক কি হচ্ছে তার সাথে? আসিফ রিক্সায় বসে মেয়েটার পাগলামি দেখলো খানিকক্ষণ, তারপর নেমে গিয়ে লম্বা লম্বা পা ফেলে সুমাইয়ার সামনে এসে দাঁড়ালো বুকে হাতে ভাঁজ করে। মেয়েটা এক নাগাড়ি কিছু বিড়বিড় করে চলছে। মাথাটা আছে না গেছে? সে এবার ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, কি সমস্যা? আপনি কিভাবে উনি হন? আপনি তো টিচার, কিন্তু আমার উনি তো... আসিফের কপাল আরো কুঞ্চিত হলো। কতটুকু জানেন আপনার উনি সম্পর্কে? এটাও সঠিক প্রশ্ন। সুমাইয়া পুরোটা সিভি দেখেনি। সুমাইয়া আবারও চিৎকার দিল, ইয়া আল্লাহ, এটা তো সত্যি সত্যি সত্যিই আপনি! আবারও মাথা চেপে ধরলো। ও সামনে হেঁটে যেতে চাচ্ছিল। আসিফ ওর হাতটা ধরে টেনে নিয়ে এলো রিক্সায়। সুমাইয়াকে রিক্সায় উঠতে সাহায্য করে নিজেও রিক্সায় উঠে বসলো। হাত উল্টে ঘড়ি দেখে বলল, মামা একটু দ্রুত চালান, একটা আর্জেন্ট কল আছে। জ্যাম ছুটেছে বেশ খানিকক্ষণ। রিক্সা টান দিতেই বাতাসের তোরে যেন ভেসে যাচ্ছিল সুমাইয়া। সে উঠছে যেন আবেগের ভেলায় এই মানুষটার পাশে বসে। এই মানুষটা তার হাজবেন্ড? ইয়া আল্লাহ! ভাবতেই মাথায় একটা ঝটকা খাচ্ছে বারবার। কিভাবে? ব্যাপারটা তার ঠিক বিশ্বাস হচ্ছে না। বাবা এনাকে কোথা থেকে ধরে নিয়ে এসেছে? এই এলাকায় এত সুন্দর মানুষ কোথা থেকে এলো? নাকি ওর চোখেই এমন লাগছে? আল্লাহ জানে। আসিফ তাকিয়ে আছে সামনের দিকে। সে চুপচাপ সুমাইয়ার ডান হাতটা মুঠোয় পরে নিল। সুমাইয়া কেঁপে উঠল কি?
সুমাইয়া তাকিয়ে দেখলো সে হাতটা বড় ডায়ালের সেই ঘড়ি। সুমাইয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। ও স্তব্ধতা যেন কাটছিলই না। এত সুন্দর একটা মানুষ, শ্যামলা বরণ তার গায়ের রং, তবে চেহারাটা একদম শাশুড়ি আম্মার মেল ভার্সন। শাশুড়ি আম্মার দেখতে একদম মিষ্টির মতো মিষ্টি, উনিও ঠিক তেমনই। যে কোনো মেয়ে তাতে হোঁচট খেতে বাধ্য। সেদিনও তো দেখলো, কিন্তু একদমই বুঝতে পারেনি কেন, নাকি চিন্ত না তাই অতটা খেয়াল করেনি। সে চোখ নামে নিল। কি অপূর্ব এক অনুভূতি। মানুষটার চোখে হাসছে, কি সুন্দর দেখাচ্ছে সেই হাসি। একবার তর্জনী আঙ্গুলটা বাড়িয়ে একটু ছুঁয়ে দিল আসিফের বাহু। আসিফ ভ্রু কুচকে তাকালো। সুমাইয়াও তাকিয়ে থাকলো মন্ত্রমুগ্ধের ন্যায়। সে কেন আগে তাকিয়ে দেখেনি? সে কত বোকা! এই মুগ্ধতা, এই মোহনীয়তা থেকে নিজেকে গুটিয়ে রেখেছিল কতগুলো দিন। আর কি যে ভালো লাগছে! ওর মনে হচ্ছিল এই পথ কখনো না শেষ হোক, এই যাত্রা অব্যাহত থাকুক সারা জীবন। ও একবার হাতের দিকে তাকায়, আরেকবার আসিফের দিকে। আসিফ আর একবার ওর দিকে তাকালো, খুব গম্ভীর হয়েই বলল, এই নাচানার কি শাস্তি হওয়া উচিত কাজী সুমাইয়া আহসান? সুমাইয়া কিছু বলতে পারলো না। ওর কণ্ঠ হয়তো বন্ধ হয়ে গেছে আরো আগেই। রিক্সা পৌঁছে গেল কলেজ গেট। আস্তে করে সুমাইয়ার হাতটা ছেড়ে দিল আসিফ। রিক্সা মামা নেমে গেছে, কিন্তু সুমাইয়া তখনও মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে আছে অপলক। ও কি বলবে, ও কি করবে? আসিফ বলল, মামা আপনার আপামনি নামে না কেন? সুমাইয়া তবুও নামে না। এবার মামা বলে, আপামনি আপনার না ক্লাস আছে? সুমাইয়া এবার নিচ থেকে হাতটা ধরে নিল, চুপচাপ তাকিয়ে থাকলো হাতের দিকে। আবার কখন দেখা হবে? সুমাইয়া কি বলছে সে নিজেও যায় না, শুধু বলে গেল। আসিফ এমনভাবে তাকালো যেন ওর দৃষ্টি বলল, যে মানুষটা দেখাই করতে চায়নি কখনো, সে আজ পুনরায় দেখা করার জন্য এতটাও উদ্গ্রীব। কিন্তু মুখে কিছুটি বলল না। সে নেমে এলো, সুমাইয়াকে হাত ধরে শান্তভাবে নামিয়ে বলল, সুমু, আর্জেন্ট মিটিং আছে, কথা হবে ইনশাল্লাহ। সে এবার রিক্সায় ফিরে এসে বলল, মামা একটু দ্রুত। সুমাইয়ার মুগ্ধতার রেশ কাটেনি তখনও, কাটেনি মাত্র দেখা সে স্বপ্নের রেশ। সে চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে থাকলো রিক্সার গমন পথের দিকে। রিক্সাটা আড়ালে চলে গেল। রিক্সা কিছু নিয়ে গেল সুমাইয়ার থেকে, ঠিক কি সেটা সুমাইয়া জানে না। সুমাইয়া তার শূন্য হাতের দিকে তাকালো। সেখানে সেই মানুষটার হাত ছিল না। কেন ছিল না? এই একটু মুহূর্তের জন্য কেউ দেখা করতে আসে, এটা কি ঠিক? এই এত বড় মানুষটা এটা বোঝে না। সুমাইয়া কি আবার অভিমান হতে থাকলো? ও কতকাল ঠিক ওভাবেই তাকিয়ে থাকলো। সে ক্লাস ভুলে গেল, সে কলেজ ভুলে গেল, সে যেন অনন্তকাল ধরেই এই রাস্তার মোড়ে কারোর অপেক্ষায় ছিল। ঠিক সেই মানুষটাই হঠাৎ দেখা দিয়েই আবারও হাওয়ায় মিলিয়ে গেল। ওর জ্ঞান আসলো টুক করে আসা মেসেজের নোটিফিকেশনে। ও ধীর পায়ে হেঁটে কলেজ গেট পার হতে হতে মোবাইলটা বের করে দেখলো ওনার মেসেজ, একটা সিভি। ও চুপচাপ গিয়ে বসলো বকুলতলার বাঁধানো সিমেন্টের বেঞ্চিটাতে। খানিকক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা রেশ কাটছে না মোটেও। জীবনে হঠাৎ আগত এক ঝড় যেন ওকে নাড়িয়ে দিয়ে গেল, আবেগ অনুভূতিকে এলোমেলো করে দিয়ে গেল এক মুহূর্তেই। তার মোবাইলে এতদিন নামটা সেভ করা ছিল অনাহত নামে, সেটা এবার চেঞ্জ করে হার্ট শেপ ইমো দিল। ফাইলটা খুলে সেটা দেখতে থাকলো খুঁটিয়ে খুঁটিয়ে। ঠিক তখনই হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে গেল। বিশাল এক ওয়াটারফলের সামনে দাঁড়ানো তার মিস্টার, কি অপূর্ব লাগছে তাকে। সুমাইয়া অবাক হয়ে দেখতে থাকলো। তখন আরও একটা নোটিফিকেশন এলো প্রায় সাথে সাথেই, আসিফ আল ইসলাম অ্যাকসেপ্টেড ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট। নোটিফিকেশনটা টাচ করে ও চলে গেল ফেসবুকে। পুরো টাইমলাইন জুড়ে ওনার অনেক অনেক ছবি। সে যে ভীষণ রকমের ভ্রমণ পিপাসু তার টাইমলাইন দেখলেই বোঝা যাচ্ছে। দেশ বিদেশ এক করে বেরিয়েছে ট্রাভেল ব্যাগ কাঁধে নিয়ে। নিজস্ব মালিকানায় অন্তর্ভুক্ত মানুষটা আদ্যপাত্য এক্সপ্লোর করতে ভীষণ ভালো লাগছিল তার। এক্সপ্লোর করতে করতে ভীষণ অবাক হয়ে দেখলো তার রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ ঠিক বিয়ের ডেটেই, তবে ওকে মেনশন করা নেই। খানিকক্ষণের জন্য দম আটকে আসলো তার। বিয়ের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন উনি, অথচ সে কমেন্টগুলো দেখতে লাগলো। সেখানে এক বন্ধুর কমেন্টের রিপ্লাইতে তিনি লিখেছেন, এক ইরানিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি রমণী। কথাটায় ভীষণ অবাক হলো, সে কি ইরানিয়ান নাকি? কি আশ্চর্য, তাকে ইরানিয়ান কেন বলছে? সুমাইয়া খুঁজছিল কোনো মেয়ের কমেন্ট আছে কিনা,
কিন্তু অবাক করা কোনো মেয়ের কমেন্ট ছিল না। ছিল একজন দুজন আন্টি যারা বাবা সম্বোধনে দোয়া দিচ্ছিল। সে এবার ব্যাকে এসে ফ্রেন্ড লিস্টে চেক করলো। বেশিরভাগ সবাই ছেলে, কোনো মেয়ে নেই। একজন দুজন যা পড়েছে চোখে, ওনারা বয়স্ক ছিল, বোঝাই যাচ্ছিল কোনো রিয়েল ট্রিপস হবেন। এমন হ্যান্ডসাম ছেলে ফ্রেন্ড লিস্ট মেয়ে শূন্য ব্যাপারটা এতটা ভালো লাগলো, নিজেকে মনে মনে আবারও আচ্ছা মতো ধোলাই করতে থাকলো। এমন একজন মানুষকে সে কি ভেবেছে? ও আসলেই বোকা, গাধা, হাদারাম। বাবার থেকে ভালো কি সে কিছু বোঝে নাকি জানে? তবে হঠাৎ ওস্তাদি আর আজেবাজে কাজ করতে সে ভীষণ পটু। হঠাৎ কিছু মনে পড়তেই হৃদয়ের ঘন্টা বাজতে থাকলো। এমন হাই প্রোফাইল একজন মানুষের সাথে সে যাতা ব্যবহার করেছে, আজেবাজে ধারণা পোষণ করেছে সবসময়। হায় আল্লাহ, ওর শাস্তি কি হওয়া উচিত? আসলেও ওর শাস্তি হওয়া উচিত। কীভাবে পাওয়া সম্ভব ব্যাপারটা ভাবতে ভাবতে বাবাকে ফোন লাগালো। পুরোটা কলেজ টাইম পার হয়ে গেল তার এসব চিন্তা করতে করতে। সেদিন রাতে আসিফের কোনো খোঁজ নেই। সুমাইয়ার মেসেজে জবাব জানালো, ভীষণ ব্যস্ত আমি বউ, ফ্রি হয়ে ফোন দিচ্ছি। সুমাইয়া ফোনের অপেক্ষারত মুহূর্তগুলো কাটিয়ে দিল আসিফের ফেসবুক প্রোফাইল দেখতে দেখতে। সেদিন রাতে আর ফোন এলো না। পরের দিন সকালে প্রাইভেটে গিয়ে দেখলো স্যার গতকাল হঠাৎ দেশের বাড়িতে গেছেন। এই খবর মেসেজে সবাইকে জানানো হয়েছে, কিন্তু সুমাইয়া খেয়াল করেনি। সে মেসেঞ্জার গ্রুপ খুলে মেসেজটা দেখেনি। তাই তো যখন হতাশা হয়ে বের হয়ে রিক্সা মামাকে ফোন দিচ্ছিল, তখনই আসিফের মুখোমুখি। সে রোজ ওই রাস্তাতেই হাঁটতে বের হয়। আসিফ একটা স্পোর্টিং ক্লাবের জার্সি পরিহিত তার দিকে এগিয়ে আসছিল। আসিফ এসে পাশে দাঁড়াতেই সে সালাম দিল। আপনি তাহলে এভাবেই আমাকে দেখতেন? অথচ আমি দেখতে পারতাম না। তুমি তো দেখতে চাওনি। তা ঠিক, সুমাইয়া এই ব্যাপারটা এড়িয়ে চলতে চেয়েছে। কি ব্যাপার? পড়া নেই? না স্যার নেই। তোমাদের আগে ইনফর্ম করেনি? করেছে, আমি মেসেজটা মিস করে গেছি। আচ্ছা। সে এগিয়ে এসে হাঁটতে হাঁটতেই সুমাইয়ার হাতটা ধরে নিল। সুমাইয়া অবাক হয়ে দেখলো স্বাভাবিক আসিফকে, আর তার হাতের মুঠোয় থাকা নিজের হাতটাকে। আসিফ তাকে নিয়ে এগিয়ে চলল গলির রোড পেরিয়ে মেন রোডের দিকে। তারপর একটা রিক্সা ডেকে উঠে পড়লো তাতে সুমাইয়াকে নিয়ে। সুমাইয়া তো ভীষণ খুশি। জানেন, যেমি সুমাকে দেখতাম কলেজ ক্লাস গ্যাপ দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতো, আমারও ইচ্ছে হতো, কিন্তু কোনোদিনও বয়ফ্রেন্ড ছিল না। সেই ইচ্ছেটা আজ এভাবে পূরণ হবে কে জানতো। আসিফ ওর উদ্ভট ইচ্ছে শুনে মিটিমিটি হাসলো। আর মোড়া ভাঙ্গার ভঙ্গিতে সুমোর পিছন থেকে ওই পাশে হাত বাড়িয়ে সুমুকে মিশিয়ে নিল নিজের সাথে। সুমু কেঁপে উঠল, কি লজ্জা পেল ভীষণ। একদম চুপ হয়ে মাথা নামিয়ে নিল। আসিফ বুঝলো সে পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, অদ্ভুত ইচ্ছে তোমার, আর কি কি ইচ্ছে আছে শুনি। চলল সুমাইয়ার কথার ফুলঝুরি। আসিফ ওকে সাথে নিয়ে রিক্সায় ঘুরলো সারা শহরের অলিগলি। সেদিন সকালে মিষ্টি কথার বৃষ্টি ঝুপ করে ঝরে পড়ছিল ওই সেই ছোট রিক্সাটাতে। সকল আনন্দরা এসে ঘিরেছিল নবপরিণীতা যুগলকে। ঘোরাঘুরি শেষে সকালের নাস্তা একসাথে সেরে আসিফ তাকে পৌঁছে দিল কলেজে। সুমাইয়া নামতে নামতে আবদার জানালো, রোজ এভাবে ঘুরতে চাই। আসিফ হেসে জবাব দেয়, যথাজ্ঞা মিসেস আসিফ। কলেজে থাকাকালীন আসিফের মেসেজ সন্ধ্যায় রাতে সবসময়। ব্যস্ততার মাঝেও স্ত্রীকে ঘুরতে ঠিকই সময় বের করে ফেলে আসিফ। প্রত্যেকদিন এভাবে তাদের দেখা হতে থাকলো। সময়ের কোমল স্পর্শে গলে যেতে থাকলো তাদের সম্পর্কের কঠিনতা, রাগ, অভিমানের দেয়াল। কয়েকদিনের মধ্যেই ভালোবাসা নামক পাখিটা ডানা মেলে উঠতে থাকলো ওই কপতির মন আকাশে। অবশ্য এর মধ্যে শ্বশুরমশাই কয়েকবার ফোন দিয়েছে বাসায় আসার জন্য। আসিফ প্রতিবারই বলেছে আসবে ইনশাল্লাহ। সেদিন হঠাৎ রিক্সায় ঘুরতে দেখে ফেললো কাজী ইকরামুল আহসান। দুজনকেই খানিকটা মিলিয়ে গেল হঠাৎ ধরা পড়েই। অবশ্য ব্যাপারটাকে স্বাভাবিক করলেন শ্বশুরমশাই নিজেই। সেদিন দুপুরের পর ফোন পেল আসিফ তার শ্বশুরমশাই। বাবা, রাতের দিকে একবার এসো, একসাথে ডিনার করি। আসিফ এটা সেটা বলে পাশ কাটাতে চাইছিল, কিন্তু কাজী ইকরামুল হাসান থামিয়ে দিলেন। জিতু এই পর্যন্ত আমাকে 3 দিন ফোন দিয়েছে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য। তুমি না করো না বাবা, প্লিজ বাবা। অগত্যা আসিফের আর কোনো উপায় থাকলো না। রাতে ডিউটি শেষে প্রথমে বাসায় ফিরল। গোচ্ছা ছেড়ে সুন্দর পাঞ্জাবি জড়িয়ে একদম জামাই সেজেই হাজির হলো শ্বশুরবাড়িতে। ঠিক 17তম দিনে শ্বশুরবাড়িতে দ্বিতীয়বারের মতো তার আগমন ঘটল। মুশফিক সহ আরও বেশ কিছু কাজিন, ভাগ্নি গেট ধরে ফিতা কেটে নতুন জামাইকে বরণ করলো নতুনভাবে।
সোফায় বসার কিছুক্ষণ পর গোলাপি রঙের জামদানি শাড়ি পরিহিত একটা টুকটুকে বউ তার চোখের সামনে ঘুরঘুর করতে থাকলো। আসিফ একবার আর চোখে তাকে দেখলো, তবে সেই সৌন্দর্য দু চোখ ভরে দেখার মতো অতটা সাহসী হয়তো তখনও সে হয়ে ওঠেনি। তাই তো কপালে দু আঙ্গুল ঘষে চোখ বন্ধ করে থাকলো কি অপার মুগ্ধতা নিয়ে। ফ্রেশ হওয়ার জন্য বেসিনের সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা ফোল্ড করছিল আসিফ। তখনই একজোড়া গুটি গুটি পা তার পাশে এসে দাঁড়িয়েছে, সেটা টের পেয়েছে সে। আসিফ একটা হাতা ভাঁজ করে পাশ ফিরে আরেকটা হাতা বাড়িয়ে দিল পাশে দাঁড়ানো সেই রমণের দিকে। সুমাইয়া চকচক চোখে চেয়ে থাকলো। আসিফ ভ্রুনা চেয়ে দেখালো হাতাটা। সুমাইয়া একবার হাতটা এগিয়ে দিয়েও আবার থেমে ইশারায় মাথা নাড়লো। পারি না। আসিফ ইশারায় বুঝালো পারবে। সুমাইয়া আলতো করে হাতাটা ধরলো, তারপর ফোল্ড করতে থাকলো কাপা কাপা হাতে। এর আগে কখনো কি সে কারো হাতা ভাঁজ করে দিয়েছে? মনে পড়ে না। সে চেয়ে চেয়ে দেখলো কি সুন্দর হাতখানা, হাতের ঠিক মাঝখানে একটা সুন্দর তিল। আচ্ছা, ও সব কিছু কেন এত ভালো লাগছে? ও কি ভীষণ ভালো লাগায় ভাসছিল? হয়তো ওনার কথাই সত্যি, আল্লাহ সরাসরি দিলের মধ্যে রাশি রাশি মহব্বত তৈরি করে দিলেন এত তাড়াতাড়ি। হাতাটা ভাস শেষ হলো, কিন্তু সেটা হয়ে যাচ্ছে আঁকাবাঁকা। সুমাইয়া সেটা থামিয়ে দিয়ে হতদৃষ্টিতে তাকিয়ে শুধালো, হচ্ছে? আসিফ চোখ উঁচিয়ে বলল, খুব হচ্ছে। এবড়ো থেবড়ো ভাঁজ করা হাতা নিয়েই বেসিনে কল ছাড়লো আসিফ। শাড়ি পরে একদম টুকটুকে পরে লাগছে তাকে। সে চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকলো টাওয়েল নিয়ে। সুমাইয়া এক নজরে তাকে দেখছে। কেউ এত সুন্দর করে হাত ধোয়? ও কল্পনা করলো উনি ওটি থেকে বের হয়ে হয়তো এভাবেই আগে হাতের গ্লাভসগুলো খোলে, তারপর বারবার হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে স্যানিটাইজার লাগিয়ে নেন। ওর দিকে অমন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে আসিফ খানিকটা ফেনা সুমাইয়া নাকে ডকায় লাগিয়ে দিল। সুমাইয়া তাতেও মুগ্ধ হলো, খুশিতে লজ্জায় লাল হয়ে গেল যেন। অবাক হয়ে মুখে পানির ঝামটা দেয়া দেখলো কি সুন্দরভাবে। আচ্ছা, বড় মানুষের সকল কাজে কি এত আর্ট থাকে? তারা পরিপাটিভাবে একটার পর একটা কাজ করে, আর ও নিজে কী সব জাতা মাতা করে কাজ করে। কাজের মধ্যে পরিপাটি শব্দটা থাকে। আসিফ কি সুন্দর টিস্যু দিয়ে ওর নাকের ডগা ক্লিন করে দিল, তারপর ওর হাত থেকে টাওয়েল নিয়ে ঘুরিয়ে ফিরে মুখটা মুছলো। সুন্দর করে টাওয়েলটা ভাঁজ করে সুমাইয়ার হাতে দিল। সুমাইয়া ভীষণ বিমোহিত হয়েই দেখতে থাকলো। ওর পা হয়তো ওখানেই আটকে গেছে, নড়তে পারছে না সে এক বিন্দুও। ওর আফসোস হলো সে কেন এতদিন দেখেনি তাকে। আসিফ এবার পূর্ণ দৃষ্টি মেলে দেখলো তার প্রেয়সীকে। সুমাইয়ার দৃষ্টির মাঝে কি অপার বিস্ময়। ও বিমোহিত রূপ দেখে চোখের ইশারায় জানতে চাইল কি। সুমাইয়া জবাবে হাসলো। আসিফ সেটা দেখে আস্তে করে চোখ বন্ধ করে মনে মনে বলল, আগুন রঙা মেয়ে, আমার থেকে দূরে থাকো। আসিফ সোফায় গিয়ে বসতেও সে পাশে গিয়ে চুপচাপ বসে পড়ল। আসিফ অবাক হয়ে পাশ ফিরে তাকাতেই সে আসিফকে ভীষণ অবাক করে দিয়ে শুধালো, আপনাকে আমার এত ভালো লাগছে কেন? ভ্রুকুচকে তাকিয়ে থাকে আসিফ। আচ্ছা, 30 বছর ঠিক কতটা বড়? মানুষ 30 বছরকে এতটা বড় বলে কেন? তোমার কাছে কি মনে হয়? কি জানি, তবে খুব বেশি না অবশ্যই। 30 বছর মানেই পরিপূর্ণ। ভালো কথা শিখেছ। তখন একজন মেয়েড এলো ট্রলি নিয়ে সুমাইয়ার সাথে আম্মাও। সুমাইয়া শশব্যস্ত হয়ে পড়ল। আসিফ উঠে দাঁড়িয়ে সালাম দিল শাশুড়িকে, বলল, আম্মু বসেন, বাবা কখন ফিরবে? আম্মু বললেন, আব্বু নাস্তা শেষ করো, আমি তোমার আব্বুকে ফোন দিচ্ছি বলে উনি চলে গেলেন সাথে মেয়েরও। ওদেরকে একা থাকার সুযোগ করে দিতেই সবার এই প্রস্থান। সুমাইয়া শরবতের গ্লাস খানা বাড়িয়ে দিল। আসিফ শুধালো, সুগার বেশি? চাই না, সে ফেলে আপু বানিয়েছে, চেক করে দেখো। সুমাইয়া এক চুমুক দিয়ে বলল, না কম। আসিফ হাসি হাসি উজ্জ্বল চোখে তাকিয়ে আছে তার দিকে। তারপর শরবতটা নিয়ে যেখানে সুমাইয়া ঠোঁট ছুঁয়েছে সেখানেই চুমুক দিল। সুমাইয়া তখন অন্য আইটেম সার্ভ করতে ব্যস্ত। না হয় ঠিক দেখতো আসিফের কাণ্ড। অনেকগুলো নাস্তার আইটেম ছিল। আসিফ সবগুলোতে চোখ বুলিয়ে বলল, কোনটা তুমি বানিয়েছ? সুমাইয়া মাথা নিচু করে বলল, আমি কিছু বানাতে পারি না। আসিফ ওর অবস্থা বুঝলো, দুষ্টুমি করে বলল, সারা জীবন কি তবে না খেয়ে কাটাবো? সুমাইয়া আরও মিয়ে গেল। আসিফ মিষ্টি হেসে বলল, আমি অনেক কিছু বানাতে পারি, কিন্তু ওয়েস্টার্ন ডিশও পারি। সমস্যা নেই, আমি তোমাকে বানিয়ে খাওয়াবো। আমি শিখে নিব ইনশাল্লাহ। আপনি এতগুলো জায়গায় ঘুরেছেন, আমাকে কেন নেননি? ভীষণ অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো আসিফ। তুমি তখন ছিলে? তবু আপনার ঠিক হয়নি। আমার ট্রাভেল করার কত শখ জানেন? দাদি আমাকে বলতো, আবিয়াতে মাইয়ার এত শখ ভালো না, বিয়ের পর জামাই নিয়ে ঘুরবি।
কিন্তু আপনি তো সব একা একাই ঘুরলেন, কেন আমার জন্য অপেক্ষা করলেন না? কথাটায় ভীষণ হাসলো আসিফ। যতটা বড় ভেবেছিল এই মেয়েকে তার থেকে অনেক বেশি ইমেচোর আর বোকা। তার বোকা প্রেয়সীর দিকে তাকিয়ে থাকলো গভীর দৃষ্টিতে। বলল, লিস্ট করো কোথায় কোথায় যেতে চাও, তোমার জন্য এই বান্দা হাজির। সত্যি? লাফ দিয়ে উঠে সুমাইয়া। উফ, আপনি এত ভালো কেন? বলেই আসিফের ডান গালে একটা পাপি বসিয়ে দৌড় দিল ভিতরের দিকে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে থাকলো আসিফ কিছুক্ষণ। কি হলো এটা? সুমাইয়া ভিতরে এসেছিল ওর ফোনটা নিতে, কিন্তু মাত্র কি করে এসেছে সেটা মনে পড়তেই চুপচাপ দাঁড়িয়ে পড়লো সে। পা আবারও জমে গেল। এটা কোনো কাজ হলো? ডাইনিং টেবিলে সে আর এলো না, দূর থেকে দেখে দেখে গেল। কি ভীষণ গাধা সে। বাবা, ভাই আর কাজিনদের সাথে খাবার খাচ্ছিল আসিফ। মাঝে মাঝে আর চোখে দেখে নিচ্ছিল দূরে দাঁড়ানো বোকা প্রেয়সীকে। খাবার খাওয়ার শেষে সবাই গল্প করতে থাকলে বাইরের সোফায় বসে এক ফাঁকে ও শাশুড়ি আম্মা বললেন, এই তোরা আসিফকে ছাড়, ও রুমে যাক। যা বাবা, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, বিশ্রাম করো গিয়ে। আসিফ বলল, আম্মু যদি কিছু মনে না করেন, আমার কাল খুব আর্জেন্ট কাজ আছে, খুব ভোরে বেরোতে হবে। আজ আমি থাকতে চাইছি না, অন্য একদিন আসবো ইনশাল্লাহ। সেটা শুনে ভীষণ অবাক হলো সবাই। কি বলে জামাই বাবা? শ্বশুরমশাই কথা বললেন, তবু আসিফের একই উত্তর। শাশুড়ি বুঝলেন হয়তো মেয়ের জন্যই এমনটা বলছে আসিফ। উনি এসে সুমাইয়াকে বললেন, জামাই হয়তো তোমার কথা চিন্তা করেই এটা বলছে, তুমি কি বলো, চলে যাবে? সুমাইয়ার ভীষণ অভিমান হলো যেন। সে বারান্দায় গিয়ে ফোন দিল আসিফকে। আসিফ প্রায় সবাইকে বিদায় দিয়ে বেরিয়ে পড়েছিল। সে বাইরের দরজায় দাঁড়িয়েই ফোনটা রিসিভ করলো। তারপর সিঁড়ির দিকে এগিয়ে গেল। আপনি চলে যেতে চাচ্ছেন? এখনও রাগ করে আছেন? না। তাহলে? কালকে আর্জেন্ট কাজ আছে। না, কোনো কাজ নেই আপনার, আপনি কোথাও যাবেন না, এখন আমার রুমে আসবেন। খানিকক্ষণ চুপচাপ থাকে দুজনই। আসিফ আস্তে করে বলে, তুমি আমায় চেনো না সুমু। আমি সেদিন তোমার রুমে যাব যেদিন তুমি আমার বাসায় আমার রুমে থাকবে। তাহলে আজকে আমাকে নিয়ে চলেন। পাগলামি করো না সুমু, প্লিজ। ফোন কাটে আসিফ। সবাই তাকে বিদায় দিল। নতুন জামাইকে জোর করা যায় না, তার উপর মেয়ে প্রথমে যা কাণ্ড করেছে তাতে তাকে দোষও দেওয়া যায় না। আসিফ ততক্ষণে পৌঁছে গেছে লিফটের সামনে। সবাই উঠেছে জামাইকে নিচে পৌঁছে দিতে। সুমাইয়া যেন এক প্রকার দৌড়ে এলো। লিফটের আসিফের সাথে নিচে নামছিল কাজিনরাও। ওরা সবাই বের হয়ে এলো সুমাইয়াকে দেখে। সুমাইয়া একা গেল লিফটে। সুমাইয়া কাঁদছে মাথা নিচু করে। আসিফ চুপচাপ জি বাটন প্রেস করলো। সুমাইয়া চুপচাপ ফোপাচ্ছে, চোখে মুখে কাজল লেপটে যাচ্ছে তাই অবস্থা। আসিফ খানিকটা এগিয়ে এসে শাড়ির আঁচলটা দিয়ে সুন্দর করে মাথাটা ঢেকে দিল। তারপর চুপচাপ কান্নারত প্রেয়সীকে দেখলো এক দৃষ্টিতে। স্লিপটা ততক্ষণে নিচে নেমে এসেছে। আসিফ সুমাইয়াকে নিয়ে নেমে এলো আন্ডারগ্রাউন্ড কার পার্কিংয়ের সিঁড়িতে। এতক্ষণ ধরে রাখা সংযম হারালো সে। শক্ত করে আঁকড়ে নিল তার কান্নারত বোকা প্রেয়সীকে। তারপর অনেকক্ষণ খুব ধিমি স্বরে বলল, আমার অপেক্ষায় থেকো, আমি শীঘ্রই নিয়ে যাব তোমাকে। আসিফের তখন হঠাৎ খেয়াল করলো সুমাইয়ের শরীরটা ভীষণ গরম। ও কপালে হাত দিয়ে দেখলো আসলেই। মুখটা তুলে চোখ দুটো মুছিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, এই তোমার জ্বর? কবে থেকে? ডেঙ্গু হওয়ার পর থেকে প্রায় রাতেই জ্বর আসে। এ কথায় ভীষণ চিন্তিত হলো আসিফ। কি বলো, কেন? পর্ব 9। আসিফ সুমাইয়াকে আবারও গ্রাউন্ড ফ্লোরের উজ্জ্বল আলোর নিচে নিয়ে এলো। সুমাইয়ার চোখের পাতা উল্টে দেখলো, জিব্বা দেখলো, হাতের ত্বক দেখলো, চেহারা দেখলো ভালোভাবে। ফ্যাকাশে ভাব সুস্পষ্ট। সুমাইয়া অতিরিক্ত ফর্সা, এজন্য কোনটা ফর্সা আর কোনটা ফ্যাকাশে সেটা বোঝা মুশকিল। তবে এখন বোঝা যাচ্ছে জায়গায় জায়গায় ফ্যাকাশে ভাব। মেয়েটার গায়ে রক্ত নেই একদমই। ভীষণ চিন্তিত হলো সে। নিজের অসুস্থতার কথা কেউ লুকিয়ে রাখে? কি কি সমস্যা হয় আর এতদিন বলনি কেন? আর কোনো সমস্যা নেই, এটাই শুধু জ্বর আসে আর গায়ে ব্যথা। আরও সমস্যা হয়তো আছে, বলতে চাচ্ছ না? সুমাইয়া কিচ্ছুটাই বলো না। সকল বিষয়ে বলার মতো সম্পর্ক এখনও তাদের নেই। আসিফ ভাবলো কিছুক্ষণ। হাত উল্টে ঘড়ি দেখলো 12টা প্রায়। হাত ধরে সুমাইয়াকে একদম মিশিয়ে নিল নিজের কাছে শক্ত করে। লিফট খোলার টুং শব্দেই ছেড়ে দেওয়ালো তাকে। ততক্ষণে নেমে এসেছে পরিবারের বাকি সবাই। সে বাবাকে বলল, আব্বু, ওর নাকি জ্বর আসে প্রায় প্রায়। কাজী ইকরামুল হাসানকে কপাল কুঞ্চিত হল। এ কথা তো কখনো আমাকে বলেনি। বাবা এগিয়ে এসে মেয়ের কপালে হাত রাখলেন। হ্যাঁ, তার গায়ে জ্বর। এ কথা কেন বলনি? বান্ধবীরা বলেছিল ডেঙ্গুর পর নানা রকম কমপ্লিকেশন দেখা যায়। এগুলো ওরকম সিরিয়াস কিছু না। তোমার বান্ধবীরা বড় বড় ডাক্তার, তাদের থেকে সাজেশন নাও।
জ্বর কি 7 দিন থাকে? সকালের দিকে চলে যায়। রাতে জ্বর আসলে সেটা সকালে চলে যায় কিভাবে? দুটো না পায় এক্সট্রা খায়, জ্বর ব্যথা নেমে যায়, আবারও রাতের দিকেই আসে। বাহ, ডাক্তারি পড়ার আসলে কি দরকার? আপামর বাংলার ঘরে ঘরে এত বড় ডাক্তার, বড় বড় ডাক্তার বসে আছেন। আসিফ মুশফিককে ডেকে বলল, মুশফিক ঝটপট তোমার আপুর ডেঙ্গুর সময়কার রিপোর্টগুলি নিয়ে এসো তো। মুশফিক উপরে চলে গেল। আসিফ সুমাইকে বলল, কাল কলেজ শেষে আমার জন্য অপেক্ষা করবে, আমি তোমাকে নিয়ে যাব। বেশ কিছু টেস্ট করাতে হবে, দেখি কোথায় সমস্যা। আচ্ছা বাবা, তুমি আজ থেকে গেলেই ভালো হতো, বললেন শ্বশুরমশাই। আব্বু, আরেকদিন আসবো ইনশাল্লাহ। আসিফ সুমাইয়ের হাতটা ধরে আছে তখনও। কাজী ইকরামুল হাসান অবশ্য বলেছিল ড্রাইভার পৌঁছে দেবে, কিন্তু আসিফ দ্বিমত করল। এটুকু পথ রিক্সাতেই যেতে পারবে, তার জন্য এত রাত্রে ড্রাইভারকে ডাকার প্রয়োজন নেই। কাজিনরা ততক্ষণে রিক্সা থামিয়েছে। আসিফ সেটাতে গিয়ে বসলো। মুশফিক নেমে এসেছে ফাইলটা নিয়ে। আসিফকে ফাইলটা দিতেই সে সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল। বাসায় ঢুকেই মায়ের সামনে পড়লো আসিফ। কিরে, চলে এলি যে? শুধু ডিনারের দাওয়াতে গেছি, চলে আসবো না বলছো? নতুন জামাই শুধু ডিনারের দাওয়াতে যায়? আমি যাই, হেসে উত্তর দেয় আসিফ। রুমে ফিরেই ফ্রেশ হয়, বাইরের ড্রেস চেঞ্জ করে বসে পড়লো ফাইলটা নিয়ে। প্রথম রিপোর্টগুলোতে তেমন কোনো সমস্যা চোখে না পড়লেও শেষের রিপোর্টে বেশ কিছু অসামঞ্জস্যতা নজরে পড়লো আজকের। বেশ বড় বড় সমস্যা অথবা সংকেত। রিপোর্টের কিছু জায়গায় হাইলাইটার দিয়ে হাইলাইট করে ছবি নিল, তারপর সেটা সেন্ড করলো সুমাইয়ার তখনকার সময়ের দায়িত্বে থাকা চিকিৎসক। তারপর ফোন দিল তাকে সরাসরি। এত রাত্রে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আসিফের কাছে ব্যাপারটা ভীষণ আর্জেন্ট। ডক্টর সাজিদ, আমি আসিফ বলছি। তোমাকে হোয়াটসঅ্যাপে কিছু রিপোর্ট সেন্ড করেছি তোমার এক পেশেন্টের। 1.5 মাস আগে তোমার আন্ডারে চিকিৎসা নিয়েছে। একটু দেখে জানাও ব্যাপারগুলো কি তুমি তখন টের পেয়েছিলে নাকি কোনোভাবে মিস করে গেছো? ঘুম ঘুম চোখে সাজিদ রিপোর্টগুলো দেখলো। আসিফ ইয়েলো হাইলাইটার দিয়ে চিহ্নিত করে দিয়েছেন। সাজিদের মনে পড়লো এই পেশেন্টের এই রিপোর্ট সে আগে দেখেনি। ও প্রথমে মনে করতে পারছিল না, তারপর আবারও রিপোর্টের নামটা দেখলো। কাজী নামটা দেখে মনে পড়লো কাজী ইকরামুল হাসানের কথা। আচ্ছা, ওনার মেয়ে ভর্তি ছিল, এটা তারই রিপোর্ট। মনে করার চেষ্টা করলো। তখন ইন্টার্ন কে কে ছিল? কোনোভাবে সেই রিপোর্টটা মিস করে গেছে, কিন্তু কিভাবে সম্ভব? এত বড় সমস্যা ওর চোখে ধরা কেন পড়লো না? ও তখনকার ওয়ার্ডের দায়িত্বরত একজন ইন্টার্নকে ফোন দিল, সাথে সাথেই রিপোর্টের ছবিগুলোও পাঠালো। ইন্টার্ন ফোন ধরতেই সাজিদ জিজ্ঞাসা করলো, ডক্টর মিথি, আপনাকে কিছু রিপোর্ট সেন্ড করছি, এখনই দেখবেন, আমাকে কল ব্যাক করবেন 2 মিনিট পর। মিথি রিপোর্টের রেড চিহ্নিত অংশগুলো দেখলো। সে ফোন ব্যাক দিল। স্যার, সে সময় আমি আর জিসান ছিলাম, ও দেখেছি কিনা বলতে পারবো না, আমার ঠিক মনে নেই। এই রিপোর্ট কি আমি দেখেছিলাম? মনে হয় না স্যার, আপনি সেদিন একটা আর্জেন্ট কলে বের হয়ে গিয়েছিলেন, রাউন্ডে আসতে পারেননি। ফোনে আমরা আপনাকে ইনফর্ম করেছিলাম। সাজিদের মনে পড়ল কাজী ইকরামুল হাসানও ফোন দিয়েছিলেন। সাজিদ শুধু হিমোগ্লোবিন কত এটা জিজ্ঞেস করেছিল, আর প্রেশার নর্মাল কিনা, আর ব্লিডিং হচ্ছিল কিনা। বাকি রিপোর্ট পরে দেখবে, পরে দেখার সুযোগ হয়নি। ডাক্তার সাজিদের মাথা নষ্ট হলো। সে ওই রাত দুপুরে চিৎকার শুরু করলো যেন, তোমরা কি খেয়ে ইন্টার্ন হয়েছো, আর কোন কোন বিষয়ে তোমাদের অজ্ঞতা আছে? তোমাদেরকে বারবার বলেছি যে পেশায় আছো, 1 সেকেন্ডের এদিক ওদিক জীবন ছিনিয়ে নিতে পারে। সামান্য বেখেলেই তাই রোগীর মৃত্যু বা ক্ষণস্থায়ী ক্ষতির কারণ হতে পারে। তোমাদের থাকতে হবে 100% অ্যাটেন্ডেন্ট, সবসময় রোগীর দিকে মনোযোগী। কোনো বিষয় সন্দেহ হলে দেরি না করে সঙ্গে সঙ্গে সিনিয়রকে জানাবে। প্রশ্ন করা না জানাটা লজ্জার নয়, অবহেলা লজ্জার। তারপরেও কি আমার কথা শুনছো, বলছো, শুনেছো? এই পেশেন্ট 1.5 মাস ধরে কি অবস্থায় আছে আল্লাহই ভালো জানে। এখন ঊর্ধ্বতনকে আমি কি জানাবো? সাজিদ ভীষণ রাগারাগি করে ফোন কাটলো। সে জানে অনেক দেরি হয়ে গেছে, এখন রাগারাগি করলেও কোনো সমস্যার সমাধান হবে না। সে ফোন দিল আসিফকে। স্যার, কোনোভাবে ব্যাপারটা আমার থেকে স্কিপ হয়ে গেছে। আমি সেদিন বাইরে ছিলাম, ইন্টার্নরা ব্যাপারটা হ্যান্ডেল করেছিল। সাজিদ, এটা ঠিক কী ধরনের কথা? এত বড় একটা ব্যাপার তুমি স্কিপ করে গেছো? তোমার এই স্কিপ করায় কেউ জীবন থেকে স্কিপ করবে? সাজিদ থেমে গেল আসিফ, তার কণ্ঠ কেঁপে উঠল কি। তারপর নিজেকে ঠিক করে আবারও বলল, তোমার পেশেন্ট ঠিকমতো রিকভার করলো কিনা সেটা না দেখে পেশেন্টকে ডিসচার্জ দিয়ে দিলে? এত বড় ভুল তোমার মতো একজনের কাছে কিভাবে মানা যায়? আমাকে বলো, কি জবাব দেবে, দাও। সাজিদ কিছুটা বলল না। বেশ অনেকক্ষণ দুজনেই নীরব। প্লাটলেট ট্রান্সফিউশন কত ব্যাগ ছিল, এটা কোথায় উল্লেখ করেছো? 2 ব্যাগ এসডিপি মেবি ছিল। এজন্য আমার ধারণা ছিল আর কোনো সমস্যা হবে না।
প্রথমে দুটো টেস্টে WBCA এর অস্বাভাবিকতা ধরা পড়েনি, এ ব্যাপারটা আসেনি, কিন্তু শেষের টেস্টে ধরা পড়েছে। ব্লাড সেলের অস্বাভাবিকতা দেখা গিয়েছিল শেষের টেস্টেই, আর আমি এটাই মিস করে গেছি। সাজিদ, তোমার উচিত ছিল বোন ম্যারো টেস্ট করানোর। আমি এখন কি বলবো বলো? আমার কি করা উচিত? 1.5 মাস পেরিয়ে গেছে, পেশেন্টের নিয়মিত জ্বর আসছে, আর কি কি সমস্যা হচ্ছে আল্লাহ ভালো জানে। আসিফের হতাশায় সাজিদ মর্মাহত হলো। স্যার, কিছু মনে না করলে পেশেন্ট আপনার কি হয়? ওয়াইফ। সাজিদের মাথায় এবার ছোটোখাটো বাজ পড়ল। সর্বনাশ! সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি এত বড় ভুল কি করে হলো। আপনি আগামীকালকে এইভাবে কি আনতে পারবেন? কিছু টেস্ট করানো ভীষণ জরুরি মনে হচ্ছে। দেখলাম তার আর কি অবস্থা। আসিফ আর কিছুটাই বলল না, ফোন কাটলো, হতাশ হয়ে বসে থাকলো। নিজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থার প্রতি তীব্র বিতৃষ্ণা জন্মালো। ওর এখন কি করা উচিত? ও যেন ছটফট করছিল। আজ সুমাইয়ের কাছ থেকে কেন আসলো সে? জীবন কখনো তাকে এ সুযোগ আর দেবে? হৃদয়টা জানান দিচ্ছিল চরম কিছু সে হারাচ্ছে, নাকি সে বেশি ভেবে ফেলেছে। মনে মনে দোয়া করছিল, হে আল্লাহ, যেটা ধারণা করছি সেটা যেন ভুল প্রমাণিত হয়, আমার সুমো যেন একদম সুস্থ থাকে। ও অনলাইনে দেখলো মুশফিক তখনও অনলাইনে। সে ছোট একটা মেসেজ পাঠালো তাকে, মুশফিক, তোমাদের বংশে কারো অস্বাভাবিক মৃত্যু আছে কিংবা কোনো ডিজিজে মৃত্যু? মুশফিক উত্তর দিল সাথে সাথেই, দাদাভাই ব্লাড ক্যান্সারে মারা গেছেন। দাদাভাইকে বাইরে নিয়ে ট্রিটমেন্ট করানো হয়েছিল? হ্যাঁ, দাদাভাই অনেকদিন বেঁচে ছিলেন, প্রায় 2 বছর। খানিকক্ষণ পর আবারও মেসেজ আসলো, ও ভাইয়া, নিবানের কথা ভুলে গেলাম। ও আমার ছোট চাচার ছেলে। শনাক্ত হওয়ার 2-3 মাসের মাথায় আমরা ওকে হারিয়েছি। মাত্র 10 বছরের ছিল ও। আসিফের আর হাত চলো না, স্থবির হয়ে গেল সে। আর কোনো মেসেজ আসছে না দেখে মুশফিকও আবারও মেসেজ দিল, ভাইয়া, কোনো সিরিয়াস কেস? দয়া করো মুশফিক, কোনো সিরিয়াস কেস না হোক, কাল ভোরে আমি আসছি। জীবনে অনেক দীর্ঘ রাত দেখেছে আসিফ, তবে আজকের মতো দীর্ঘ আর ভয়াবহ রাত কারো জীবনে না আসুক। বাকি রাত প্রচণ্ড অস্থিরতায় কাটলো তার। ঘুম আসছিল না। মেয়েটা তার জন্য কি উপহারে ঢালি সাজিয়ে বসে আছে সেটা ভাবতে গা শিউরে শিউরে উঠছিল। মনে মনে শুধু আওড়াচ্ছিল, সব কিছু মিথ্যা হোক, আমার সুমু আমার থাকুক। চোখ বন্ধ করে তার ছোট্ট পুতুলটাকে বুকের মধ্যে চেপে নিচ্ছিল শক্ত করে। ঘরের দিকে উঠে নামাজে দাঁড়ালো। একটা ভীষণ পুরান বাসাটা হয়তো কোনো এক গ্রামে। পুরো বাড়ির লোকে লোকারণ্য। হয়তো সে বাড়িতে কেউ মারা গেছে। মরা দেখতেই একে একে সবাই দাঁড়িয়ে। আসিফ হেঁটে যাচ্ছে চুপচাপ বেখেয়ালে। পাশ থেকে শুনলো কোনো মহিলা বলছে, ইস রে, মেয়েটার কপালটাই খারাপ। না হয় এত বড় ঘরের মেয়ের সাথে এমনটা হয় কোনদিনও দেখিনি। আরে, ওর স্বামীও নাকি ডাক্তার ছিল। আরেকজন বলল, হ্যাঁ রে, কি সুন্দর মেয়েটা চলে গেল। ডাক্তারেরও একবারও টের পেল না ক্যান্সার। রোহিকে শুধু ডেঙ্গু চিকিৎসা দিয়েই ছেড়ে দিল। ইস রে, যদি আগেই ধরা পড়তো তাহলে কি হতো ভালো আল্লাহই ভালো জানেন। আসিফ কাঁপছে যেন। সবাই কার কথা বলছে? সে দৌড়ে গেল উদ্ভ্রান্তের মতোই। সে দৌড়েই চলো অনবরত। কত কিছুর সাথে ধাক্কা লাগলো, কত অন্ধকারের চাদর সরিয়ে একের পর এক পর্দা উড়ে, কত গলিপথ দৌড়ে দৌড়ে ও একটা লাশের সামনে এসে থমকে গেল। একদম হঠাৎ করেই থেমে গেল। লাশটা পুরোপুরি সাদা কাপড়ে ঢাকা। চারদিকে এত আবসা আবসা অন্ধকার। সে অন্ধকারের মধ্যেই আসিফ দেখল লাশটার পাশে কাজী ইকরামুল হাসান। উনি চাদরটা সরালেন। আসিফ তাকে দেখল সেটা আর কারো নয়, তার সুমুর লাশ। ও দেখেই চিৎকার দিতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। ওর হৃদয় ভীষণ কাঁপছিল থরথর। ঠিক তখন দেখলো ও ওর ঘরে দাঁড়িয়ে, ওর সামনে বিকট শব্দ তুলে ভেঙে পড়ল রুমের আয়নাটা। আসিফ বিস্ফোরিত চোখে চেয়ে থাকলো। আয়নার মধ্যে থাকা পাশাপাশি তার আর সময়ের অবয়বের প্রতিবিম্ব সহ পুরোটা কাজ গুঁড়ো গুঁড়ো হয়ে গেল চোখের সামনে। একটা কাচের টুকরো এসে লাগলো আসিফের চোখের ঠিক নিচটায়। সেই এক টুকরো কাচের ধাক্কায় আসিফ যেন পড়ে যাচ্ছিল পাহাড় থেকে। ভীষণ উঁচু সে পাহাড়। পড়তে পড়তেই হুপ করে উঠে বসলো। ভীষণ হাঁপাচ্ছে সে। ও নিজেকে আবিষ্কার করলো জায়নামাজে। মনে পড়লো নামাজ শেষে এখানে মাথা দিয়ে শুয়ে পড়েছিল। হালকা একটি ঝিমকি আসতেই এত বাজে স্বপ্ন, এত ভয়ঙ্কর কোনো স্বপ্ন হতে পারে? ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিজেকে স্বাভাবিক করতে পারছে না। হৃৎপিণ্ড ছুটছে ভীষণ জোরে। এত জোরে শব্দ আসছে যেন সে সুযোগ পেলেই বুক চিরে বেরিয়ে আসবে এখনই। আস্তে আস্তে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো।
মনে মনে দোয়া পড়ছিল। এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে পরিত্রাণের জন্য দোয়া পড়ে বাম পাশে 3বার থুতু ছিটালো। হৃৎপিণ্ডের গতি খানিকটা কমলে ও অনুভব করলো বাম পাশের চোখটার নিচেই জ্বলছে। হাত দিয়ে দেখলো হয়তো কোনো পোকায় কামড়েছে, মশা হতে পারে, তবে জ্বলছে জায়গাটা। চোখ বন্ধ করতেই চোখে ভেসে উঠল ধবধবে সাদা রক্তশূন্য তার সুমুর চেহারাটা। অনাহত আগন্তুক, পর্ব 10। ভোরের একটু আগ থেকে আকাশ বাতাস কাঁপিয়ে তুমুল বৃষ্টি। সেই বৃষ্টির তেজ খানিকটা কমলে আসিফ বের হলো, রওনা দিল সুমাইয়াদের বাসার ওদিকে। ফজর ওই এলাকার মসজিদে পড়ে ওই বাসায় যাবে সিদ্ধান্ত এমনটাই নিয়েছে সে। মোড়ের দিকে এসেও কোনো রিক্সা পেল না, দূরত্বটা অনেক। সারা রাত না ঘুমানোর কারণে ক্লান্ত আসিফ নিজেও। এখন শুধু সুমাইয়ার কাছে পৌঁছাতে হবে এই চিন্তা। অনেকখানি রাস্তা পেরিয়ে একটা রিক্সা পেল। প্রভাতের নরম আলো আধারের পর্দা সরিয়ে নতুন দিনের ঘোষণা দিচ্ছে। তার মাঝে এক পশলা বৃষ্টি এসে প্রকৃতিকে দিয়েছে নবজীবনের স্পর্শ। আকাশ, পাতা, মাটি সব ভিজে গেছে শুদ্ধতার জলে। সেই শুদ্ধ স্নিগ্ধ বাতাসের ঝাপটা আসিফের রাত জাগার ক্লান্তিটাকে দূর করে দিচ্ছে যেন। বায়তুল মামুর জামে মসজিদের সামনে নামাজের শেষে পায়ে হেঁটে চলল সুমাইয়ার ওদিকে। কাছেই এক গলি পেরোলেই সুমুদের বাড়ি বিল্ডিং। গলির মুখ থেকেই ওই দূরে সুমাইয়াকে দেখল সে। হাত উল্টে দেখল ঘড়িতে 6টা প্রায়। আসিফের কাছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপারে এইটাই, অসুস্থ হওয়ার পরও নিয়মিত মেয়েটা কোচিং কলেজ কীভাবে যায়? তাহলে কি ও যা ভাবছে তা সঠিক নয়? তাই যেন হয় প্রভু, ও একদম সুস্থ থাকুক, ওর ধারণা মিথ্যাও হোক। দূর থেকে ওই মায়াবী মুখটা দেখে কি ভীষণ ব্যথা উঠল বুকে। রাতে সেই রক্তশূন্য চেহারা, মেয়েটাকে আগলে নিতে হবে শক্ত করে, অনেকক্ষণ, কয়েক হাজার ঘন্টা, কিংবা সারা জীবন। তাহলে হয়তো এই পিপাসা মিটবে। রাস্তার দূরত্ব যত কমছে ব্যথাটাও যেন ততটা বাড়ছে। নিজেকে শাসালো আরিফ। বি স্ট্রং আরিফ, এতটাও দুর্বল নয় তুমি। কিন্তু মনের কোথাও এই সতর্কবার্তা মানল না। ছুটে গিয়ে তাকে আগলে না নেওয়া অবধি এই ব্যথা কমবে না। মেয়েটাকে বেশি ছাড় দিয়েছে সে, ছেড়ে দিয়েছে, উড়তে দিয়েছে ইচ্ছে মতো, স্বাধীন মতোই। তাই তো এখন তাকে ছেড়েই উড়াল দেওয়ার পরিকল্পনা করছে। নাটায় সুতো কাটার পরিকল্পনা। এমনভাবে আগলে নেবে আর কোথাও এক পাও নড়তে পারবে না, কোথাও না, জীবনেও না। পড়াশোনার ভীষণ সিরিয়াস সুমাইয়া কখনো স্কুল, কলেজ, কোচিংয়ে ইচ্ছাকৃত ক্লাস মিস দিয়েছে এ কথা কেউ বলতে পারবে না। ব্যাপারটা ওর সাথে যায় না। তাই তো এই ভারী বর্ষণের মাঝেও কোচিংয়ের পথ ধরেছে। আজ হায়ার ম্যাথের একটা টেস্ট আছে। রিক্সা মামাকে ফোন দিয়ে বাসার নিচে এসে দাঁড়ালো। শরীর ভীষণ ব্যথা। ডেঙ্গু জ্বর হওয়ার পর থেকে সুমাইয়ার সাথে এই ব্যাপারটা বারবার ঘটছে। শরীর ভীষণ দুর্বল লাগে, প্রচণ্ড রকমের ক্লান্তি আর অবসাদ। বিয়ে সংশ্লিষ্ট জটিলতায় মায়ের সাথে দূরত্ব বেড়েছে অনেকখানি, যদিও সুমাইয়ার সাথে মায়ের দূরত্ব সবসময় বেশিই ছিল। তাই তো এসব ব্যাপারগুলো মাকে বলা হয়ে ওঠেনি। সুমাইয়ার অতি প্রিয় হচ্ছে বাবা। ক্লাসে কে কোনো দিন কী বলেছে, কোন ছেলে পথে ডিস্টার্ব করেছে, এসব কথা সে নির্দ্বিধায় বাবাকে বলতে পারত। মাকে বললেই মা বলতো, তুমি নিশ্চয়ই কোনো সমস্যা করছো, তাই এটা হয়েছে। এজন্য মায়ের সাথে দূরত্ব তার আজীবনের। এজন্যই এই এত অসুস্থতার খবর সে জানায়নি কাউকেই। কিন্তু দিন দিন সে আর শরীরটা নাড়াতেই পারছে না যেন। এটা কি অতিরিক্ত টেনশনের নাকি অন্য কিছু? দূর থেকেই আসিফকে খেয়াল করলো, সে এদিকেই আসছিল। তাকে দেখে সকল ক্লান্তি যেন মুহূর্তেই উবে গেল। চেহারায় ফুটে উঠল মুচকি হাসি। উফ, এত ভালো লাগে কেন লোকটাকে? হুট করেই জীবনে এসে দখল করে নিয়েছে জীবনের সবটা। মানুষটা জাদু জানে নির্ঘাত। না হয় এই ভারপূর্ণ চোখের চাহানি, ওই নির্মল মুগ্ধ করা মার্জিত ব্যবহার ওকে এতটা টানে। ঠিক যেন শক্তিশালী চুম্বক। মানুষটাকে সে ঘৃণা করতে চেয়েছিল, কিন্তু ওই আকাশ সমান ব্যক্তিত্বের সামনে ও মিইয়ে গেছে বারবার। প্রতিটি মার্জিতপূর্ণ মেসেজে নিজেকে হারিয়েছে। স্বাভাবিকভাবে অধিকার সুলভ আচরণ তাকেও বাধ্য করেছে স্বাভাবিক হতে। হয়তো বিয়ের পর হুট করে ওনার হারিয়ে যাওয়াটাই মূল পয়েন্ট ছিল। তাকে খুঁজে পেতে চেয়েছে মন, আর দেখার পর তো অর্ধ পাগল হয়ে বসে আছে, পুরো পাগল হতে বাকি। যার প্রতিটি দৃষ্টির মাঝে কি সে জাদু, যার প্রতিটি কণ্ঠস্বরে কি অপরিসীম মুগ্ধতা। মনে হয় আজীবন শুনতেই থাকি, দেখতেই থাকি তাকে। এত চমৎকার একজন মানুষকে সে পেয়েছে। এখন ধ্যান জ্ঞান শুধু একজন, চোখ বন্ধ করলেই
মানুষটার নির্মল হাসি মুগ্ধ করে তাকে বারবার। মানুষটার জন্য তাকে ঘিরে আছে প্রতিটি মুহূর্তে। কলেজে ক্লাসে থাকাকালীন মুহূর্তে কিংবা বিছানায় ঘুমানোর মুহূর্তেও ওর মনে হয় মানুষটা তার খুব কাছে, তাকে দেখছে। আচ্ছা, অনুভূতিগুলো এমন কেন হয়? মানুষ প্রেমে পড়লে কি অনুভূতি এমনই হয়? কি জানি, তার কি জানা আছে? তবে মানুষটা ওর উপর মনক্ষুণ্ণ হয়ে আছে। ওকে না বললেও সুমাইয়া ঠিক বুঝতে পারছে, না হয় মানুষটা গতকাল ঠিক থাকতো, এখন মানুষটার মান তাকে ভাঙাতেই হবে। সুমাইয়া তাকিয়ে দেখলো পুরোটা ফুটপাত জুড়ে পাতায় ভরা। এক পশলা বৃষ্টি প্রকৃতিকে একদম শান্ত শীতল করে দিয়েছে। ওদের সামনের বিল্ডিংয়ের ফাঁকা জায়গায় হরেক রকমের ফুল গাছ, সেই গাছেরই পাতায় ভরে আছে পুরোটা ফুটপাত। রাস্তা জুড়ে পাতার মাঝে কাঠগোলাপ আর বাঙাল বিলাস। ভারী বর্ষণের চাপে হয়তো ভেঙে পড়েছে ফুলগুলো রাজপথে। সুমাইয়া কয়েকটি কাঠগোলাপ কুড়িয়ে নিল। উপরে তাকিয়ে দেখলো হেলে পড়েছে কাঠগোলাপের একটা ডাল। সেখান থেকেও কয়েক থোকা কাঠগোলাপ উকি দিচ্ছে যেন। ওর ইচ্ছে হলো ফুলটা নিতে। মানুষটা তো এতদিন ফুল দিয়েই মানিয়েছে তাকে, এখন না হয় ওই দটটা ওর নিজের হোক। খানিকটা এগিয়ে গিয়ে ফুটপাতের উপরে থাকা দেয়ালের পাশে ছোট বসার সিমেন্টের বেঞ্চিটাতে উঠে দাঁড়ালো। দু পা উঁচিয়ে দেয়াল ধরে শুধু বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে ডালটা ধরতে চাইল, কিন্তু ঘটল বিপত্তি। পায়ের নিচের পাতা সরে গিয়ে স্লিপ খেয়ে পড়লো কি? আসিফ সামান্য দূর থেকেই দেখলো মেয়েটা পড়ে যাচ্ছে ওই উঁচু ফুটপাতের উপরে থাকা বসার বেঞ্চটা থেকে নিচের রাস্তার উপর জমিয়ে রাখা পাশের নির্মাণাধীন বাগানের পাথরের ওপর। আসিফ ছুটতে শুরু করলো আর চিৎলিয়ে বলল, সুমাইয়া সাবধান। চোখের সামনেই মুহূর্তেই মেয়েটাকে পড়তে দেখলো পাথরের মাঝে। ঝুপ পড়ে গিয়ে মাথার পিছনেই ভীষণ জোরে আঘাত লাগলো কি? আসিফ দৌড়ে রাস্তা পার হলো। উদ্ভ্রান্তের মতোই ছুটে এসে দুহাতে তুলে নিল সুমুকে। তার হৃদয়টা গড়াগড়ি খাচ্ছে রাজপথে। মাথাটাকে বুকের মাঝে নিয়ে ডেকে উঠল, এই সুমু, সুমাইয়া। না, মেয়েটার সারা শব্দ নেই। আসিফ তাকে নিয়ে নিল কোলের মাঝে। এই সুমু। না, জ্ঞান হারিয়েছে সে। ওকে কোলে তুলে নিতেই দেখলো ওর হাতে রক্ত। ইয়া আল্লাহ! মাথার পিছনে হাত দিতেই দেখলো রক্ত ভিজে গেছে হিজাব। সেখানে হিজাব সরিয়ে দেখলো সূচালো পাথরে কেটে গেছে। চুল সরিয়ে জায়গাটা দেখার চেষ্টা করলো। রক্ত বের হচ্ছে অনবরত। হিজাবের অংশ গোল করে চেপে ধরলো জায়গাটায়। না, জর্জেট হিজাবের রক্ত মানছে না। তখনই রিক্সা মামাও এসে পৌঁছেছে ওই গলিতে। দ্রুত রিক্সা টেনে কাছে এসে থামলো। জামাই বাবা, আপামনির কি হলো? আসিফ তাকায় মর্মাহত দৃষ্টিতে, হতাশা কণ্ঠে বলল, ওই জায়গা থেকে এই পাথরের মধ্যে পড়ে গেল। ইস, হায় আল্লাহ! আসিফ বলল, কোনো পরিষ্কার সুতি কাপড় আছে আপনার কাছে? রক্ত বন্ধ হচ্ছে না। রিক্সা মামা ছুটে গিয়ে দারোয়ার থেকে বড় রুমাল নিয়ে এলো আর উপরে ফোন দিয়ে বলল স্যারকে বিষয়টা জানাতে। আসিফ রুমালটা দিয়ে চেপে ধরলো জায়গাটা। মাথাটা খুব সাবধানে তুলে নিয়ে সুমুকে কোলে নিয়ে উঠে বসলো রিক্সায়। মেয়েটাকে আগলে নিল বুকের মাঝে। মামা দ্রুত, স্টিচ লাগবে কাটা জায়গায়। রিক্সা ছুটলো হাসপাতালের পানে। চেপে ধরে রাখলেও রক্ত বন্ধ হচ্ছে না। রক্তে ভিজে উঠেছে রুমালটা। আসিফ যখন মাথা নিয়ে ব্যস্ত তখন তাকিয়ে দেখলো ওর ঘুমন্ত পরে নাক দিয়েও রক্ত আসছে। হৃদয়টা মোচড় দিয়ে উঠল। আসিফ এবার ভীষণ ভয় পেল। ইয়া আল্লাহ, ইটারনাল ব্লিডিং! কতটা আঘাত পেয়েছে মেয়েটা। মাথায় যেন এবার সত্যি সত্যি খারাপ হয়ে গেল। এমনিতেও জানে না মেয়েটার অবস্থা কি, আর তার মাঝে এত বড় আঘাত। আর সহ্য হচ্ছে না। নিজেকে বোঝাচ্ছে, কন্ট্রোল আসিফ, কন্ট্রোল, সব ঠিক হয়ে যাবে। মাথাটাকে বাম বাহুতে চেপে রেখে বাম হাতের সাহায্যে নিচের চোয়াল টেনে খুলে নিঃশ্বাসের জন্য মুখটা খুলে দিল। তারপর মাথাটা সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে নিল। ডান হাতের সাহায্যে দুনাকে নরম অংশ আঙ্গুল দিয়ে একটানা চেপে রাখলো রক্ত বন্ধ হওয়ার জন্য। বুক ওঠানামা হচ্ছে কিনা বারবার খেয়াল করলো। মেয়েটার শ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে মাউথ টু মাউথ ভেন্টিলেশন দিল, থেমে থেমে অনবরত। পর্ব 11। খুব দ্রুতই পৌঁছালো হাসপাতালে। কোলে নিয়ে ছুটল স্ত্রীকে। লবি পেরিয়ে ইমার্জেন্সি ওয়ার্ডে একদম ভেতরের বেডে শুয়ে পর্দা টেনে দিল আসিফ। প্রথমেই মাথার হিজাবটা খুলে রাখলো পাশে। অ্যারোয়ে চেক করলো, নাক দিয়ে রক্ত থেমেছে। অক্সিজেন ফ্লোটা চেক করে অক্সিজেন মাস্কটা পরিয়ে দিল সুমুকে। পাঁচটা দেখলো। হঠাৎ এত শব্দে ঘুম ছুটলো নার্স আর আয়াদের। স্যারকে এতটা তটস্থ দেখে দুজন নার্স আয়া ছুটে এলো আড়মোড়া ভেঙে।
সিস্টার আইভি লাইন সেট করুন, ব্লাড নেন, সিবিসি পিবিএস এর জন্য পাঠান। ল্যাবে এখন কেউ আছে? না থাকলে কল দিয়ে ইমিডিয়েট আসতে বলুন, আমার রেফারেন্স দিবেন। আসিফ নিজে তখনও সুমন মাথার কাটা জায়গা তুলোতে চেপে ধরে আছে। জায়গাটা ভালোভাবে জীবাণুমুক্ত করলো। সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলো না, ব্লিডিং কমে না। একজন আয়াকে বলল, বাইরে যে মামা আছে তাকে বলবেন মুশফিককে কল দিতে, A+ ডোনার রেডি করে ইমিডিয়েট হাসপাতালে পাঠাতে। স্যার, বাইরে রিক্সাওয়ালা? জি, ওকে স্যার, আয়াটা বলে বের হয়ে গেল। আসিফ ঘুমন্ত সুমুর দিকে তাকালো। সরি সুমু, তোমার সাথে আমার প্রথমেই এইভাবে দেখা হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। চোখ দুটো শক্ত করে বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল, নিজেকে শক্ত করলো। কাটা জায়গার অংশ জুড়িয়ে অনেকখানি চুল কেটে ফেললো অতি যত্নে। ব্লিডিং চলছে অনবরত, তুলোতে চেপে রেখেও কমে না। সামান্য কাটা এত রক্ত, কত রক্ত আছে ওর শরীরে? সিস্টার, এমার্জেন্সিতে আজ কে কে ছিল? গাইনি ওয়ার্ডে কোনো ফিমেল ইন্টার্ন আছে? জি, নিশাদ ম্যাম আছে, কল হার রাইট নাও। একজন নার্স ততক্ষণে ক্যানোলা করা শেষ। সে স্যাম্পল নিয়ে চলে গেল ল্যাবে জমা দেওয়ার জন্য। আরেকজন গেল ফিমেল ইন্টার্নকে ফোন দিতে। আসিফ তখন স্টিচ লাগাতে ব্যস্ত। হৃদয় কাঁপলেও হাতের কাজ দৃঢ়। অতি প্রিয় কারো গায়ে নিডল চালানো কতটা কঠিন কাজ আজ আসিফ টের পাচ্ছে। ও যেন নিজের টুকরো হওয়া হৃদয়কেই সেলাই করছে। স্টিচ দিয়ে তখনও চুয়ে চুয়ে রক্ত বের হচ্ছে। ব্লাড ক্লটিং অ্যাবিলিটি যেন একদম চলে গেছে। আসিফের ভয়, আসলেই কি ঠিক হচ্ছে? রক্ত কেন থামছে না? ও সুমাইয়ার ত্বক চেক করতে চাইলো, জার্জ আছে কিনা দেখতে চাইলো। ঘুমন্ত পরীর কানের কাছে মুখ নিয়ে বলল, সুমাইয়া, অনুমতি নিলাম। বলে সে বোরকা আর কামিজ সরিয়ে সুমাইয়ার পিঠের চামড়া চেক করলো। কালচে ভাব আছে কি জার্জ? আসিফের হৃদয়টা মুচড়ে উঠল আবার। চামড়ায় অনেক লাল লাল জার্জ আছে। কানের কাছে মুখ নিয়ে আবারও শুধায়, সুমু, আর কোনো উপহার আছে বলো, আমি শুনি। খবর পেয়ে এমার্জেন্সিতে এসেছে ডক্টর শাহরিয়ার। পর্দার ওপর থেকেই বললেন, আসিফ, কোনো হেল্প লাগবে? শাহরিয়ার, ব্লাড বন্ধ হচ্ছে না, TXA দিয়ে দেখবো কি? স্লোলি দিতে পারো। কিডনি এর কন্ডিশন জানো? না। আচ্ছা দাও। শাহরিয়ার, কোনো রেসপন্স নেই। কি মনে হচ্ছে? ICU বেড ফাঁকা আছে? আমি খোঁজ নিয়ে দেখছি, তুমি যত দ্রুত এদিকের কাজ শেষ করো। একজন ইন্টার্ন এসে ঢুকতেই আসিফ তাকে বলল, TXA 1 গ্রাম IV স্টোরে আছে কিনা খোঁজ নাও, আর না থাকলে বাইরের ফার্মেসি থেকে আনার ব্যবস্থা করো এক্ষুনি। নিশাদ বের হয়ে আসে। আয়াকে শোধায়, পেশেন্ট স্যারের কি হয়? স্যারের স্ত্রী, একজন রিক্সাওয়ালাও আছে সাথে, সে বলল। ততক্ষণে মুশফিক, কাজী ইকরামুল হাসান আর রাজী বেগম সবাই পৌঁছে গেছেন হাসপাতালে। মুশফিক ভিতরে আসতেই আসিফ জিজ্ঞাসা করলো, ডোনার ম্যানেজ হয়েছে? আসছে ভাইয়া, পথে। একটু দ্রুত ভাইয়া, আর রিসেপশনে যাও, ওকে অ্যাডমিট করাও। ডাক্তার শাহরিয়ারকে পাঠিয়েছি, আব্বুকে বলো ওর সাথে যোগাযোগ করতে। মুশফিক বের হয়ে গেল। ততক্ষণে নাকের রক্ত পড়া বন্ধ হয়েছে, পালস কমেছে, ব্লাড প্রেশার তো আগে থেকেও কম, সময়ের সাথে আরও কমছে। ততক্ষণে ICU ক্যাবিন পাওয়া গেল। সুমাইয়াকে শিফট করা হলো ICUতে। ভেন্টিলেশন দেওয়া হলো, সাথে স্যালাইন। ওদিকে ডোনার আসলে ক্রস ম্যাচিংয়ের জন্য পাঠানো হলো। আসিফ ICU থেকে বেরিয়ে নার্সকে বলল, ওর ক্ষেত্রে প্রপার পর্দা মেনটেন করবে, আর ক্যাথেটার পরানো হলে ইউরিনে ব্লাড আসছে কিনা চেক করবে। শাহরিয়ার বলল, তুমি কি বেশি ভয় পাচ্ছ? ইউরিনে ব্লাড কেন আসবে? আসিফ মাথা নাড়ল। ব্লাড টেস্টের রিপোর্ট আসলে স্বাভাবিক হবো ইনশাল্লাহ, একটু দোয়া করো। আসিফ ফোন দিল ল্যাবে। মিনাজ প্রত্যেকটা কাউন্ট ঠিকভাবে দেখবে আর ডাবল চেক করবে। আধা ঘন্টার মধ্যে রিপোর্ট টেবিলে চাই। টেস্টের রিপোর্ট এলো ঠিক 1 ঘন্টার মধ্যেই। টলমল পায়ে হেঁটে আসছিল আসিফ। ICU এর সামনে তখন সবাই, শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা, খালা শাশুড়ি, কাজিনরা। আম্মা সরে দাঁড়ালেন দিকভ্রান্ত। আসিফ চুপচাপ হেঁটে গেল ভেতরে। বেডের পাশে চেয়ারটাতে বসলো ধপ করে। ও নির্বিকার, চুপচাপ মাথা রাখলো ঘুমন্ত সুমাইয়ার কোলে। ভীষণ ক্লান্ত, বিধ্বস্ত সে। সকাল থেকে এ পর্যন্ত প্রচুর মানসিক চাপে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আর পারছে না। সেও যদি সুমাইয়ার মতোই এমন বেডে আরামসে পড়ে থাকতে পারতো, সকাল দিন দুনিয়া ভুলে। মেয়েটা কি স্বার্থপর, কি সুন্দর আরামসে ঘুমিয়ে। আসিফের রাগ হলো কি, নাকি অভিমান? কিন্তু ওর অভিমান ভাঙার কেউ থাকলো কি, থাকবে কি? চোখের কোণে কি জল জমলো? আসিফ নিজেকে যেন ধিক্কার দিল। ছেলেদের কাঁদতে নেই। ও ভাষাহীন, মুখ বধির হয়ে গেল।
চুপচাপ সেই কোলে মাথা রেখে পড়ে থাকলো। মুশফিক সহ সবাই ছোট কাচের জানালা দিয়ে সবটা দেখলো। আসিফ চোখ বন্ধ করে পড়ে আছে। ওর জগৎ জানার দরকার নেই, কে কি মনে করে সেটাও জানার দরকার নেই। ওর দরকার ছিল শুধু ধ্রুব। ডক্টর ফাহমিদা তখন এই খবরে দ্রুত ছুটে আসছিল দুজন নার্স সহ। সে বোন ম্যারো টেস্টের জন্য স্যাম্পল কালেক্ট করতে এসেছে। পুরোপুরি কনফার্মেশন দরকার, সাথে পরবর্তী ট্রিটমেন্ট কী হওয়া উচিত, ক্যান্সার কোন স্টেজে আছে সেটার জন্য টেস্টটা খুব জরুরি। ক্যাবিনে ঢুকতে গিয়েও আসিফকে এই অবস্থায় দেখে থেমে গেল। রাজিয়া বেগম তার দিকে এগিয়ে এলো, শুধালেন ফাহমিদাকে, কি সমস্যা মা, আসিফ অমন করে কেন? ডাক্তার ফাহমিদা বলল, সাসপেক্টেড লিউকেমিয়া। রাজিয়া বেগম বুঝলেন না। বুঝি নেই মা, আশঙ্কা করছি ব্লাড ক্যান্সার, সাথে হেড ইনজুরি, ইটারনাল ব্লিডিং, কোমা। রাজিয়া বেগম যেন পড়ে যাচ্ছিলেন, কিন্তু বিধি তাকে ধরল। পর্ব 12। ভোরে ফজরের আজানে ঘুম ছুটে আসিফের। চোখ মেলে পাশে ঘুমন্ত পরের দিকে তাকিয়ে হাসি মুখে সালাম দিল। তারপর নিজেই বলল, উত্তর কোথায় সুমু? তোমার একান্ত ব্যক্তিগত মানুষটা তোমার উত্তরের অপেক্ষায়। সে সুমাইয়ার পাশে রিভলভিং চেয়ারে রাত পার করেছে। চেয়ারটা এখানে ছিল না, ও নিজ ক্যাবিন থেকে এনেছে। সুমাইয়ের সাথেই থাকবে সে। সারা রাত মেয়েটাকে পূর্ণাঙ্গ মনিটরিং একা হাতেই সামলেছে। নিউরোলজিস্ট ডক্টর সাদিক ভাই মাঝে মাঝে তদারকি করে গেছেন, সাথে হেমাটোলজিস্ট ডক্টর মাহমুদা ম্যাডাম। কাজী ইকরামুল হাসানের পূর্ব পরিচিত কয়েকজন ডাক্তার আছে, তারা নিয়ম বিরতিতে খোঁজ খবর রাখছেন। আর আসিফ তো সর্বক্ষণ আছেই স্ত্রীর পাশে। প্ল্যাটিলেট কমে যাওয়ার কারণেই মূলত অতিরিক্ত রক্তপাত ঘটেছে, এজন্য দেহে প্ল্যাটিলেট ইনফিউশন করা হয়েছে। সাথে হিমোগ্লোবিনও কম ছিল, যার জন্য ব্লাড দেয়া লেগেছে। সাথে ঔষধ, ইনজেকশন, স্যালাইন তো আছেই। সুমাইকে স্টেবল করতে, ওর দেহের ফ্লুইডের ভারসাম্য বজায় রাখতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে অবশ্য শরীরের সক্ষমতা অনুযায়ী। সারা রাত জেগেই ছিল আসিফ। টাইম টু টাইম দেহের টেম্পারেচার দেখেছে এবং প্রয়োজনীয় সকল ইনজেকশন পুশ করেছে। 2 ব্যাগ ব্লাড রেডি করে স্টোরে রাখা হয়েছে, সাথে আরও কয়েকজন ডোনারকে রেডি রাখা হয়েছে। দরকার পড়লেই তারা এসে ব্লাড দিয়ে যাবে। আসিফের আম্মা আব্বা এসেছিলেন, দেখে গেছেন পুত্রবধূকে। তখন বাড়তি ড্রেস আনতে বলেছিল আসিফ। সুমাইয়ার কেবিনকে সে অস্থায়ী ঘর বানিয়ে নিয়েছে। স্ত্রীকে সুস্থ না করে ঘরে ফিরবে না, হয়তো এক পাও নড়বে না, আর ফেরার ইচ্ছেও নেই। সুমাইয়াকে একেবারে নিয়ে তবে ঘরে ফিরবে। মেয়েটাকে আর কোনোদিন একা ছাড়বে না। ধীর পায়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ঘাড়ে ব্যথা হয়েছে কি? ঘাড়ে হাত বোলায়। শেষ রাতের দিকে ব্লাড দেওয়া শেষ হলে একটু এসে চেয়ারে বসেছিল, তখনই চোখ লেগেছে। চুপচাপ বেডের পাশে এসে দাঁড়ায় সে। এই স্নিগ্ধ মুখটা ও সব কিছু। এই মায়াভরা মুখের দিকে তাকিয়ে থাকে অপলক। নয়াভিরাম সৌন্দর্য মণ্ডিত চেহারায় কি নিদারুণ সরলতা। অতি অপরূপ রূপের মাঝে এই ফ্যাকাশে নিষ্প্রভ বলির মুখশ্রীটা একদম সহ্য হচ্ছে না আসিফের। ওরে একান্ত ব্যক্তিগত মানুষটা কেন ওকে নিঃস্ব করে শুয়ে আছে সেটা জানার নেই আসিফের। ওর প্রাণভোমরাটা কেন এত সুন্দর করে ঘুমিয়ে আছে। এক বুক হাহাকার কি গ্রাস করে আসিফকে। ও বলে ওঠে, এই সুমু, এই মেয়ে, উঠো, চোখ খোলো। দেখছো আমি তোমার কাছে। এ দেখো, গতদিন না কাঁদছিলে আমি চলে যাচ্ছি দেখে, তবে আজ কেন বেঘুরে ঘুমোচ্ছ? ও আচ্ছা, অভিমান করে ঘুমোচ্ছ। এই ওয়াদা করলাম আর ছেড়ে যাব না, সত্যি আর যাব না। এবার লক্ষ্মী মেয়ের মতো তাড়াতাড়ি চোখ খোলো। আমি নামাজে যাচ্ছি, ফিরে এসে চোখ জোড়া খোলা দেখতে চাই, ঠিক আছে? আসিফ যেন কিছুতেই মানতে রাজি নয়। সুমুর কিচ্ছুটি হয়নি, হতেই পারে না। ও সুমু একদম সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। ওই সুন্দর চোখ যারা মেলে তাকাবে। কি সুন্দর সেই চোখ। হারিয়ে যায় আসিফ সে চোখে তাকালে। খয়েরি চোখের মুক্তর মতো বউ তার ইরানিয়ান বউ। ওকে ঘিরে আকাশ সমান স্বপ্ন তার। এক ছোট্ট হুটোপুটিময় সংসার হবে। সারাদিন বউ বাচ্চাদের পেছনে ছুটতে ছুটতে হারিয়ে যাবে আসিফ অন্য জগতে। আসিফ যেন তাকালেই দেখতে পায় সে সোনার সংসার। ওই ছোট্ট বাচ্চারা, তারাও যেন মায়ের চোখ খোলার অপেক্ষায়। সুমাইয়ার ক্যানোলা পরা হাতটা হাতের মুঠোয় নেয়। প্রত্যেকবার ইঞ্জেকশন পুশ করার সময় কত যত্নের সাথে হাত বুলিয়েছে সে। সেখানে ঠোঁটের পরশ বুলায়। আসিফের যেন দম বন্ধ লাগে।
আরেকবার মেয়েটার সকল কিছু চেক করে, তারপর হেঁটে বের হয়ে আসে নার্স স্টেশনে। একজন নার্সকে ক্যাবিনে পাঠিয়ে নামাজে চলে যায়। রাতে অবশ্য রাজিয়া বেগম আর কাজী ইকরামুল হাসান থাকতে চেয়েছিলেন। আসিফ সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন, ও আছে, আর দরকার পড়লে কল করবে। বয়স্ক মানুষ এখানে থেকে অসুস্থ হওয়ার দরকার নেই। শুধু মুশফিক ছিল, ডোনারদের সাথে যোগাযোগ সার্বক্ষণিক থেকেছে সে। আরও কত কত কাজ সামলেছে। ভোরের আগে শেষ ব্যাগ রক্ত ক্যাবিনে পৌঁছে দিয়ে তারপর আসিফ তাকে ছুরি দিয়েছে বাসায় গিয়ে ঘুম দিক, এনার্জি গেইন করে সকালের পরে চলে আসবে। কাজী ইকরামুল হাসান ডাক্তারদের সাথেই গতকাল বসেছিলেন। বোনমারো টেস্টের রিপোর্ট এলে করণীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। সবাই চাইছিল সুমাইয়াকে অন্য কোথাও শিফট করতে, কিন্তু জ্ঞান না আসা অবধি অন্য কোথাও টানা হেঁচড়া করতে নিষেধ করলো ডাক্তারেরা। আর আসিফ যেহেতু এখানে আছে, সেহেতু সুমাইয়ের জন্য এটাই বেটার প্লেস হবে, সবার এটাই আশা। নামাজ শেষে নিজ ক্যাবিনে ফিরল। গতকালকের রক্ত লাগা শার্টটা এখানেই চেঞ্জ করছিল, সেটা বাসায় উঠাতে ভুলে গেছে। আর সুমুর এক গাছে চুলটাকে আসিফের এত আপন লেগেছিল সেটা ফেলতে পারেনি। সুমু উঠে যদি জিজ্ঞেস করে ওর চুল কই, সেজন্য সেটা সে নিজের কাছেই রেখেছে। চুলটাকে ও ড্রয়ারে রেখে দিল একটা খামের মাঝে। শার্টটাকে হাতে নিয়েও কি মনে করে তুলে রাখলো দেয়ালের সাথে লাগানো সেলফের উপরের তাকে। ওটাও থাকুক, পরেও লন্ড্রিতে দেওয়া যাবে। তারপর হাতে টুকটাক কিছু কাজ শেষে সুমুর কাছে ফিরল। নার্সকে ক্যাথরিনা ড্রেন করতে দেখে আসিফ স্যাম্পল নিতে বলল, ইউরিন টেস্ট লাগবে। আরও বলল, ওর কোনো কাজ তোমাদের করার দরকার নেই, আমি যেটুকু বলবো শুধু সেটুকু করবে। নার্স চলে গেল। সে সুমাইয়ার চেহারাটা রুমাল দিয়ে ভিজিয়ে সুন্দর করে মুছে দিল। শুষ্ক হয়ে যাওয়া ঠোঁটের যত্নের সাথে ভ্যাসলিন লাগিয়ে দিল। মাথার কাটা জায়গাটার কারণে খানিকটা ডান কাটতে শোয়ানো হয়েছে তাকে। দুপাশে সাপোর্টিভ বালিশ দুটো আবারও সুন্দর করে সরিয়ে নড়িয়ে দিল। কাটা জায়গায় আবারও পর্যবেক্ষণ করলো। রাতে প্লেটলেট দেওয়ার পর রক্ত পড়া একদম বন্ধ হয়েছিল। রাতে অবশ্য জ্বর বাড়লে আসিফ ওর হাত মুখ মুছিয়ে দিয়েছিল। বিথি আপু এসে ওর চুলগুলোকে দুপাশে বেনি করিয়ে দিয়েছে গতকাল। সারা রাত সেটা এলোমেলো হয়েছে। আসিফ ভাবলো ঠিক করবে কি, তারপর ভাবলো ও পারবে না, থাকুক, পরে চেষ্টা করবে। শুধু কপালের কানের পাশে সুন্দর সুন্দর ছোট চুলগুলোকে আঙ্গুলের সাহায্যে এলোমেলো করে আবারও সুন্দর করে দিল। কিছুক্ষণ ওগুলো নিয়ে খেললো। কি ভয়াবহ রকমের সুন্দর অনুভূতি। আসিফ ভাসছিল কি, ভীষণ ভীষণ ভালো লাগা ছেয়ে গেল আসিফের। সে মুচকি হেসে বলে উঠে আবারও দোষ দিও না, আমার কিন্তু অনুমতি আছে। অনাহূত আগন্তুক পর্ব 13। ভাইয়া, এবার আপনার ছুটি, আমাকে ডিউটিতে নিযুক্ত করেন। মুশফিকের কথায় মলিন হাসে আসিফ। তুমি কি ডিউটি করবে? আপুর পাশে থাকবো। এবার সত্যিই হেসে উঠল আসিফ। পিঠ চাপড়ে দিয়ে বলল, দেখো তো ইউরিনের রিপোর্টগুলো এসেছে কি না। বলে আবারও ক্যাবিনেট দিকে হাঁটে আসিফ। মুশফিক বলে উঠে হঠাৎ কণ্ঠে, ভাইয়া, তবুও আপনি বিশ্রাম করতে যাবেন না? আসিফ থেমে পিছনে ফেরে, বিশ্রাম করেছি তো, ভোরে ঘুমিয়েছি, আমার অভ্যাস আছে, চিন্তা করো না। দুপুরের দিকে রাজিয়া বেগম এলেন। মুশফিক জোর করে ভাইকে নিয়ে গেল তার নিজের ক্যাবিনে। রাজিয়া বেগম জামাইয়ের জন্য খাবার তৈরি করে এনেছে। সেগুলো মুশফিক জোরজার করে খাওয়ালো তার ভাইকে। কয়েকদিনে ভাইয়ের সাথে ভীষণ ভাব জমিয়েছে তার। সুমাইয়ের সাথে যখন যোগাযোগ শুরু হয়নি তখনও নিয়মিত ফোন দিয়েছে সে। দুলাভাইটা তার ভীষণ প্রিয়, একমাত্র বোনের জামাই বলে কথা। তার প্রাণবন্ত আসিফ সবসময় বাচ্চাদের ব্যাপারে দিল খোলা। খাওয়া শেষে ক্যাবিনের সামনে আসতেই শাশুড়ি মা জোরাজোরি শুরু করলেন, তুমি আবার কেন এলে বাবা? 2 ঘন্টার জন্য বিরতিতে যাও, আমরা আছি, তোমার আব্বু আছে, সমস্যা হলে তোমাকে কল করব। আমার অভ্যাস আছে আম্মু, সমস্যা হবে না, আপনি দুশ্চিন্তা করবেন না। কণ্ঠে কি শীতলতা। রাজিয়া বেগম তাকে দেখেন ছেলেটার দিকে। ছেলেটার ব্যবহারে একদম ধীরতা চলে এসেছে, মনে হচ্ছে একদম নির্জীব, তার দিকে তাকানোই যাচ্ছে না। হাসি খুশি প্রাণবন্ত আসিফ যেন কোথায় মিলিয়ে গেছে। বাবা, তুমি একটু বাসায় যাও, আমরা আছি তো, তুমি অসুস্থ হয়ে যাবে। আসিফ তাকিয়ে আছে একদম সরল দৃষ্টিতে। রাজিয়া বেগমের মনে হলো ছেলেটা তারই পেটে ধরা আরেকটা ছেলে, যুগ যুগ ধরে তাকে চেনে, তারই সন্তান। না আম্মু, চিন্তা করবেন না, আর এটাই আমার জন্য রেস্টরুম, বলে ঢুকে যায় ক্যাবিনে। নার্সকে রেখে গিয়েছিল সে। আসিফ নিজের ডিউটি রাউন্ড সব ফেলেছে শাহরিয়ারের কাঁধে। অন্তত কিছুদিন এই দায়িত্ব পালন করুক। সুমু খানিকটা সুস্থ হয়ে উঠলে ও ওদিকে খেয়াল রাখবে।
হাসপাতালে থেকেও যেন ছুটিতে আছে আসিফ। সুমাইয়ার সকল ট্রিটমেন্টের ভার ন্যস্ত করা হয়েছে প্রফেসর ডক্টর মাহমুদা ম্যামকে। 10টার দিকে তিনি রাউন্ডে এলেন, নতুন করে আবারও ব্লাড টেস্ট দিলেন কী অবস্থা সেটা জানতে। আসিফ বলল, আমি স্যাম্পল পাঠিয়ে দিয়েছি ম্যাম, রিপোর্ট পাওয়া যাবে শীঘ্রই। পেশেন্ট যে ডেঙ্গুতে আক্রান্ত ছিল সেটা শুনে আগের রিপোর্টগুলো আনতে বললেন। এত দ্রুত পেশেন্টের দেহে ক্যান্সার বাসা বাঁধল কী করে, আগাম কোনো সংকেত ছাড়াই? আসিফ ওর অ্যাটেন্ডেন্ট মনিরকে দিয়ে বাসা থেকে রিপোর্টগুলো আনালো, সেগুলো পাঠালো ম্যামের ক্যাবিনে। মাহমুদা ম্যাম রিপোর্টগুলো দেখে ভীষণ হতাশ হলেন। তলব করলেন ডক্টর সিফাতকে এবং তখনকার দায়িত্বে থাকা ইন্টার্নদেরকে। মাহমুদা ম্যাম ভীষণ স্ট্রিক্ট, কথা শোনালেন সিফাত আর ইন্টার্নদের। এটা কখনোই প্রফেশনালিজম হতে পারে না। কীভাবে একজন ডাক্তার এতটা কেয়ারলেস হতে পারে তার পেশেন্টের ব্যাপারে, পেশেন্টের জীবন নিয়ে? মেয়েটার রিপোর্ট না আসা অবধি বোঝা যাচ্ছে না কী অবস্থা। যদি ভয়াবহ কিছু আসে তখন সে দায়ভার কি একটুও সিফাতের ওপর বর্তায় না? ডক্টর সিফাতের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার ধমকি দিলেন। এত বড় ভুল কি করে একজন ডাক্তার করতে পারেন? সিফাতদের বের করে মাহমুদা ম্যাম আসিফকে ডেকে পাঠালেন। আসিফ মুশফিককে ক্যাবিনে রেখে গেল ম্যামের ক্যাবিনে। মাহমুদা ম্যাম পরবর্তী ইনস্ট্রাকশনগুলো দিলেন। আগামীকাল শুধু মরফোলজিক্যাল রিপোর্ট আসবে, পুরোপুরি রিপোর্ট আসতে প্রায় 7 দিন। তাই আগামীকাল অবধি কী কী ওষুধ চলবে তার পুঙ্খানুপুঙ্খ নির্দেশনা দিলেন। আশার বিষয়ে মেয়েটার হিমোগ্লোবিন বেড়েছে, ফ্লুইডের তারতম্য ব্যাপারগুলো ধীরে ধীরে পূরণ হচ্ছে। দ্রুত রেসপন্স দেখে আশার আলো দেখা যাচ্ছে। সুমাইয়াকে চেঞ্জ করে দিয়ে গেছে রাজিয়া বেগম নার্সদের সাথে মিলে। সাথে চুলগুলোও সুন্দরভাবে বেঁধে দিয়েছেন। মাথার ক্ষতটা শুকানো শুরু করেছে, সারতে হয়তো সময় লাগবে খানিকটা। ক্যানোলা ব্লক হয়ে যাওয়ায় নতুন করে বাম হাতে ক্যানোলা করা হয়েছে। ডান হাতটা আপাতত বিশ্রাম পাক। আসিফ এসির পাওয়ার খানিকটা বাড়িয়ে দিল, একদম বেশিও না আবার কমও না, বাইরের আবহাওয়ার মতোই, শুধু যেন অতিরিক্ত গরমটা না লাগে। আর মেয়েটার জ্বর আসছে, এই জন্য পাওয়ার সবসময় বাড়িয়েই রাখে যাতে তার সুমুর অসুবিধা না হয়। শেষবেলাতে ডক্টর সিফাত এসেছিল আসিফের সাথে দেখা করতে। আসিফ ক্যাবিনে ছিল না। দেখা হলো শাহরিয়ারের সাথে। শাহরিয়ার বলল, আসিফকে কিছু অনুরোধ করতে যেও না, ওকে চিনি, ও হয়তো তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না আমার বিশ্বাস, তাই চিন্তা করো না। শুধু আপাতত আসিফের সামনে পড়ো না, আর দোয়া করো সুমাইয়ার জন্য। সিফাত ভীষণ দুঃখিত হলো। ও সূচনা বোধ গ্রাস করলো তাকে। ব্যাপারটা ইচ্ছাকৃতভাবে হয়নি। সেদিন রাউন্ডে থাকা অবস্থায় বাসা থেকে আর্জেন্ট কল এসেছিল। তার বাবা হঠাৎ বাথরুমে পড়ে গেছেন। সে দ্রুত বেরিয়ে গেছে দায়িত্ব দিয়ে 2জন ইন্টার্নকে। সুমাইয়ের ডিসচার্জ পেপারে সাইন করে রেখে চলে গিয়েছিল। ইন্টার্নরাই বাদবাকি পেপার লিখে কমপ্লিট করে সিফাতের থেকে শুনে বাবাকে নিয়ে জটিলতায় তারপর রিপোর্টের কথা বেমালুম ভুলে গেল। ব্যাপারটা এতটা ভয়ঙ্কর হবে সে একবারও টের পেল না। এর মধ্যে ইকরামুল হাসান কতবার ফোন দিলেন, দিনে দিনে কীভাবে রিকভারি হচ্ছে সেটার আপডেটও দিলেন। সিফাত তো খুশিই ছিল, ইকরামুল হাসানের মতো মানুষ তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু মাঝখানে যে এত বড় ফাড়া থেকে গেল সেটা ও কীভাবে জানবে? মাঝে 1.5 মাস কি কম সময়? সারাদিন গড়িয়ে আবারও রাত নামলো ধরনের বুকে। ভীষণ অন্ধকারের মাঝে হারিয়ে যাওয়া পথিক আসিফ তাকিয়ে থাকলো এক বিন্দু আশার আলোয়। ঘোর অমাবস্যার রাতে ছোট জোনাকির আলোয় যেন অমূল্য হয়ে ওঠে। ঠিক তেমনই সুমাইয়ার ছোটোখাটো সংকেতগুলো ওর কাছে বিশাল এক আশার আলো। রিভলভিং চেয়ারটা এগিয়ে নিয়ে এসেছে আসিফ চেয়ে থাকে তার শীতল শান্ত নদীর দিকে। ঠিক যেন এক টুকরো মেঘের মতোই সাদা, দিন দিন আরও ফ্যাকাশে হচ্ছে। শান্ত কণ্ঠে বলল, এই মেয়ে সুমু, উঠো তো। একজন মানুষ কতক্ষণ ঘুমাতে পারে? উঠো, পিঠে ব্যথা হবে। আর তুমি তখন ওই বেঞ্চিটাতে কেন উঠলে বলো তো? আমি তো যাচ্ছিলাম তোমারই কাছে। আমি কি ফুলগুলো পেরে দিতে পারতাম না? তাহলে তোমাকে কেন উঠতে হলো? রাতের গভীরতা বাড়ার সাথে সাথে আসিফের কষ্টগুলোও যেন গাঢ় হতে থাকে। বুকে কি ভীষণ ব্যথা ওঠে। মেয়েটাকে একটিবার জড়িয়ে নেওয়ার সে কি তীব্র আকাঙ্ক্ষা। দেখি, এই মেয়ে সুমু, তাকাও আমার দিকে। আসিফ অনেক নিকটে আসে, একদম চোখের কাছে, ফু দেয় মেয়েটার চোখে মুখে। এই শুনছো, একটিবার ওঠো, একবার শুধু জড়িয়ে নিব, তারপর আবার ঘুমিও, ঠিক আছে? প্লিজ, শুনতে পারছো না? হাজব্যান্ডের আদেশের গুরুত্ব জানো? তুমি কি করে জানবে?
তারপর সুমন নাকটা 2 আঙ্গুলে চিপ দিয়ে বলল, তুমি তো শুধু জানো কি করে হাজব্যান্ডের সামনে গেট লাগাতে হয়, তাই না? রাগ করার কথা আমার, আর তুমি উল্টো আমাকে এত বড় শাস্তি দিয়ে বসে আছো। চুপচাপ নিশ্চল হয়ে তাকিয়ে থাকে আসিফ অনেকক্ষণ। তারপর সুমাইয়ার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে। আজ আমি এখানেই ঘুমাবো, মাথায় হাত বুলিয়ে দাও, আমার মাথা নষ্ট করে রেখেছো তুমি। সুমাইয়ার হাতটাকে জড়িয়ে নিয়ে সত্যি সত্যি ক্লান্ত আসিফ ঘুমিয়ে যায়। ঘণ্টাখানিক পরই ঘুম ছুটে অ্যালার্মের শব্দে। একটা ইঞ্জেকশন দেওয়ার আছে, সেটার জন্য অ্যালার্ম দিয়েছিল। ওষুধটা দেওয়ার পর ঘড়িতে দেখে 2:10। ঘাড় পিঠ ব্যথা করছে ভীষণ, দেহটাও যেন চলছে না। চারপাশে তাকায় কি করা যায় ভাবতে থাকে। চোখ যায় সুমাইয়ার বেডের দিকে। সুমাইয়ার বেডের নিচে থাকা চাকাগুলো আনলক করে বেডটাকে একটুখানি সরিয়ে ওই পাশের দেয়ালের সাথে লাগিয়ে দিল। তারপর চুপচাপ সুমোর দিকে তাকিয়ে বলল, বউ, ভীষণ ঘুম পাচ্ছে, তোমার পাশে সবার অনুমতি মিলবে? বেশি জায়গা নেব না, একটুকু। যদি তোমার সমস্যা থাকে তবে না বলো, আর সমস্যা না থাকলে চুপচাপ থাকো, আমি বুঝে নিব। আসিফ নিজের চেয়ারটা একদম বেডের পাশে আনলো, ক্যাবিনটা লক করে দিয়ে বেডের পাশে দাঁড়ালো। কেটেছে খানিকটা সময়। আসিফ মিশিমিশি সুমোর জবাবের অপেক্ষায় ওর দিকে তাকিয়ে থাকে। তারপর দুষ্ট দুষ্ট হাসি দিয়ে বলে, এই তো গুড গার্ল, আমি জানতাম তোমার কোনো সমস্যা থাকতেই পারে না। বলে সুমুকে অতি যত্নের সাথে খানিকটা দেয়ালের পাশে সরিয়ে দিল। দুপাশের সাপোর্টিভ বালিশ দুটো সরিয়ে আর সে নিজে সুমাইয়ার সাপোর্ট হবে। বেড়ে উঠে সুমাইয়ার মাথার নিচ থেকে বালিশ সরিয়ে নিজের বাম হাতের উপরে তার মাথাটা রাখলো। বলল, এটা তোমার বালিশ, ঠিক আছে? আমি পাশে থাকলে তুমি আলাদা বালিশে মাথা দিতে পারবে না, তোমার হাজব্যান্ডের অনুমতি নেই। তারপর ওর পাশের সেফটি বারটা উঠিয়ে দিল। অল্প জায়গার মধ্যেই বাম কাঁধে সুমুকে একদম কোলবালিশের মধ্যে নিয়ে চোখ বন্ধ করলো। 3 দিন পর বিছানা শোবার সৌভাগ্য হলো তার। আজ অনেকগুলো দিন পর ভীষণ শান্তি অনুভব করছে। এভাবে ঘুমাতে চেয়েছে সে আজ কতগুলো দিন। যেভাবে হোক আশা পূরণ হলো। ভীষণ ভীষণ ভালো লাগা নিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল আসিফ। বেডে জায়গা অনেক কম, একটুখানি ওদিক হলেই আসিফ ধপাস করে বেড থেকে পড়ে যাবে। শুধু রক্ষে বেডের দুধারে সেফটি রেল। সুমোকে একদম কোলের মধ্যে নিয়েই ঘুমিয়েছিল বাকিটা রাত। আসিফের আবার শোয়ায় কোনো সমস্যা নেই, যেভাবে কাত হয় সেভাবে রাত পার করে, কোনো নড়চড় থাকে না। রোজকার অভ্যাস মতো ভোরের আজানের সাথেই ঘুম ছুটেছে তার। চোখ মেলে ঘুমন্ত সুমুকে দেখে হাতের উপর কি শান্তিতে ঘুমিয়ে আছে। চুপচাপে গিয়ে সুমন নাকে নিজের নাকটা ঘষে সুমন মাথাটাকে আবারও বালিশে উঠিয়ে দিয়ে নিজের হাতটা বের করতে গেলেই বুকের কাছে টান পড়ে। সেখানে চোখ যেতেই চমকে উঠল আসিফ। মেয়েটা হাত মুঠো করে ধরে আছে ফতুয়ার বোতামের কাছটায়। সত্যি আসিফ হাতটা ভালো করে দেখল। হ্যাঁ, ও ধরে আছে মুঠ করে। চোখ দুটো আনন্দে ভরে উঠল কি? ও তাকিয়ে থাকলো কিছুক্ষণ, খুশিতে হতবিহ্বল হলো কি? ও আরও নিচু হয়ে সুমাইয়ের কানে ঠোঁট নিয়ে এলো। তারপর ধীরে ধীরে বলল, সুমু, আসসালামু আলাইকুম। এই মেয়ে, শুনতে পাচ্ছ আমায়? তারপর চাতকের ন্যায় তাকিয়ে থাকে সুমুর চোখের দিকে। সুমুর চোখ জোড়া কোনো রকম একবার খুলে আবারও বন্ধ হয়ে যায় সাথে সাথে। ও কি ভীষণ খুশি, আবার ওটাকে গভীর সুরে, সুমু। সুমাইয়া ভীষণ ভারী চোখের পাতা জোড়া আরও একবার অতি কষ্টে টেনে তুলে আবারও সাথে সাথে বন্ধ করে দেয়। আসিফ যেন খুশিতে আত্মহারা হয়। চোখের কোণে চিকচিক করলো কি? অনেকক্ষণ আগলে নিয়ে থাকলো তাকে পরম শান্তিতে। তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলল, অনুমতি নিলাম। অনুমতি শেষে অনেকগুলো ব্যক্তিগত কাজ সারলো সুমাইয়ার চোখে মুখে অনেকক্ষণ ধরে। তারপর নামলো বিছানা থেকে। আমার না হওয়া সংসার তোমার অপেক্ষায় সুমু, আমি নামাজ শেষে আসছি। রাতের ড্রেসটা চেঞ্জ করে ওয়াশরুমে গেল। একেবারে অজু সেরে বের হয়ে এসেছে, নামাজের জন্য বের হবে। কি মনে করে আবার বেডের কাছে আসলো। আবারও সুমুর ভীষণ কাছে এসে কানের কাছে ঠোঁট নিল। আস্তে করে বলল, সুমু, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। অনাহত আগন্তুক, পর্ব 14। সুমু, তুমি যখন আমার বুকের কাছটা ধরেছিলে আমার মনে হলো পৃথিবীর সব আনন্দ আমার হলো। এভাবে রোজ সকালে তোমার হাতের মুঠায় আমাকে দেখতে চাই। আমার চাওয়াটা পূরণ করবে তো? লেখাটা শেষ করে ডায়েরিটা বন্ধ করলো আসিফ। সে চিঠি লিখতে অতটা এক্সপার্ট কেউ নয়, তবু চিরকুট লিখতে জানে। তাই তো সুমুর যে যে বিষয়গুলো ওর ভীষণ ভালো লাগে সেগুলো টুকে রাখে ডায়েরির পাতায়। অবশ্য সুমুর জন্যও জায়গা রাখছে। অবশেষে সুমু মন্তব্য জানাবে নিশ্চয়ই।
তারপর নিজের হাত জোড়াকে ভালোভাবে স্যানিটাইজ করে চেয়ারটাতে টেনে নিয়ে এলো সুমুর পায়ের কাছে। নামাজ শেষে ফেরার সময় ডক্টর সাদিকের সাথে ফোনে কথা বলেছিল। সে বেশ কিছু পরামর্শ দিয়েছে। প্রথমে ইতস্তত হচ্ছিল আসিফের, তারপর নিজে ঠিক করলো আলতো করে পায়ের তালুতে হালকা ম্যাসেজ করে দিতে লাগলো। ফর্সা মোলায়েম পা জোড়া। মানুষের পা এতটাও সুন্দর হতে পারে নাকি সে কখনো তেমন ভাবে কারো পা দেখেনি বলে এমনটা লাগছে, বলতে পারে না সঠিক। পুতুলের পা এরকমই হয় ভেবে খানিকটা হাসলো। বেশ খানিক্ষণ মেসেজ করলো। ওর মনে হলো এই পা জোড়ায় নূপুর ভীষণ মানাবে। বিয়ের শপিং করতে গিয়ে এক জোড়া নূপুর পছন্দ হয়েছিল, সেটা কিনেছিল রাতে গিফট করবে বলে, কিন্তু দেয়া হয়নি। নূপুর জোড়া বাসায় আছে। কি মনে করে মনিরকে ফোন দিল। মনির ঘুম জড়ানো কণ্ঠে স্যারের ফোন রিসিভ করলো। মনির, আসার আগে আমার বাসা হয়ে এসো, একটা জিনিস আনতে হবে। আচ্ছা স্যার। কথা শেষে উঠে গিয়ে হাতে হালকা ও নরম ম্যাসাজ দিল খানিকক্ষণ, তারপর এলো পিঠের পাশটায়। দুদিনে কয়েকবার সরিয়ে নড়িয়ে দিয়েছে তাকে। আজ আবারও বামের দিকে ঘুরে দিল। ব্লাড সার্কুলেশন বাড়বে ও প্রেশারের সোর্স কমবে। মেয়েটা আস্তে আস্তে সংবেদনশীল হচ্ছে। তারপর ধীরে ধীরে হাত পায়ের মুভমেন্ট করলো কিছুক্ষণ। বারবার খালি পা জোড়ায় দৃষ্টি যাচ্ছে তার। না, নূপুর জোড়া কখন আসবে? তখনই মায়ের ফোন। আসসালামু আলাইকুম বাবা, কি করো? সুমায়ের কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম আম্মু। ওর জ্ঞান আসছে ধীরে ধীরে, এখন শব্দ পেলে খানিকটা চোখ মেলছে। আলহামদুলিল্লাহ বাবা, বৌমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। তুমি কিছু খেয়েছো? সকাল তো চা কফি খাওয়ার অভ্যাস আছে। এই তো মা, কেবিনে যাচ্ছি, কফি আনবো। সকালে নাস্তা কি করবে? পাঠাবো কাউকে দিয়ে? না মা, ক্যান্টিন থেকে করে নিব। মা, আমার টেবিলের ড্রয়ারে একটা সাদা খাম আছে, বাম পাশের ড্রয়ারে। ওই খামটা মনে করে মনিরকে দিও, ও যাবে 9টার দিকে। আচ্ছা বাবা, নিজের খেয়াল রেখো। তোমার বাবা বলেছিলেন আজকে একবার ওদিকে যাবেন। এসো সময় করে। নিউরোলজিস্ট সাদিক ভাই এলেন 8টার পর। আসিফের সাথে তার সম্পর্ক শুধু সহকর্মীর মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রাণবন্ত আসিফকে ভালোবাসে না এমন মানুষ বিরল। এজন্যই ডিউটি টাইম ব্যতী রেখে আগেই ছুটে এসেছে বন্ধুকাম সহকর্মীর স্ত্রীকে দেখতে। এসেই ভালোভাবে এক্সামিন করলো। জিসিএস স্কোর আসলো 9। যাক, আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে চেতনা আসছে। শুধু শীঘ্রই পুরোপুরি চেতনা চলে আসবে আশা করা যাচ্ছে। নিজে নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারছে। বেশ কিছু টেস্টের রিপোর্ট এখনো আসেনি। সাদিক চুপচাপ আসিফের দিকে তাকিয়ে বলল, বেশি দুশ্চিন্তা করছো? না, বয়স কম, ইনশাল্লাহ রিকভার করবে, টেনশন নিও না। রিপোর্ট যাই আসুক, তুমি মেন্টাল সাপোর্ট হও। জ্ঞান ফিরলে ওর সাহস নষ্ট হয় এমন কোনো কাজ কাউকে করতে দেবে না। ওর যেটা ভালো লাগে সেটা করবে। অসুস্থতার সময় মেন্টাল সাপোর্টটা সবচেয়ে বেশি জরুরি, সেটা তো জানোই। তবুও বলছি, কারণ তুমি নিজের দিকে খেয়াল রাখছো না। আমার মনে হচ্ছে তুমি নিজের দিকে একটু বেশি খেয়াল দেওয়া উচিত। মনে হচ্ছে ঘুমাও না, চোখ ফুলে আছে। নিজেকে সুস্থ রাখো, তাহলে নিজের স্ত্রীকে সুস্থ করতে পারবে ইনশাল্লাহ। চলো একসাথে ক্যান্টিনে যাই। সকালে খেয়েছো? উত্তর দেয় না আসিফ। বলে চললো সাদিক। আমিও খাইনি, তোমার সাথেই খাবো, এর জন্য তাড়াতাড়ি বের হয়েছি। ক্যান্টিনে বসে ব্রেকফাস্ট করছে, তখনই মনিরের ফোন। স্যার, আপনি ক্যাবিনে নেই, ক্যান্টিনে এসো। ক্যান্টিনে ডাক্তারদের জোনটা আলাদা, বাম পাশের পুরোটা ডাক্তারদের জন্য। সেখানে প্রবেশাধিকার সংরক্ষিত। মনির ফোন দিল থাই গ্লাসের বাইরে থেকে। আসিফ হাতের ইশারায় ভিতরে যেতে বলল। গার্ড সেটা দেখে ভিতরে যাওয়ার অনুমতি দিল। মনির খামটা বের করতেই ঝুনঝুন শব্দ পেল সাদি। কৌতূহল নিয়ে খামটা নিজে ধরল, ঝাঁকে দেখলো সত্যিই শব্দ আসছে। আসিফ মনিরকে বলল, মনির বসো, আচ্ছা নাস্তা করো। স্যার, আমি খেয়ে এসেছি, খালাম্মাই সকালের খাবার বাইন্দা দিছে। আসিফ হাসে। আচ্ছা, ওটা নিয়ে সিস্টার মিতুর হাতে দাও, আর তাকে বলবে ক্যাবিনে নীল কালারের প্যাকেট আছে, ওটা তোমাকে দিতে। আমার কাপড় চোপড় বাসায় মাকে পৌঁছে দিবে। মনির চলে গেল। সাদিক হেসে সুধায়, এটা কি হাসপাতালে, এটার কি কাজ? আসিফ হাসে, তবে উত্তর দেয় না। খুলে দেখবো? আসিফ মাথা ঝাঁকায়। এক জোড়া নূপুর। সাদিক চুপচাপ চেয়ে থাকে। এক প্রেমিক পুরুষকে দেখতে থাকে মুগ্ধ নয়নে। আর কিছুটি বলো না খানিকক্ষণ, তারপর আবহাওয়া চেঞ্জ করতে অন্য প্রসঙ্গ টানে। তোমার ভাবির তো 8 মাস চলে। যখন শুনেছে তুমি বিয়ে করছো তখন থেকেই বউ দেখার জন্য পাগল ছিল। কাল যখন শুনলো অসুস্থ, ওই পাগলাকে কে সামলায়? সে আসবেই, দেখবে তোমার বউকে। তুমি আবার বিয়ের একটা ইলেকট্রিক ওভেন দিয়েছিলে, মনে আছে? ও একটা কফি মেকার কেনার বায়না ধরে বসে আছে। তুমি কফি পছন্দ করো তাই। আমি বলেছি সব হবে, আগে সুস্থ হয়ে বাসায় যাক,
পাগলে আসবেই হাসপাতালে, এমনিতেই তার নিজের শরীর চলে না। আসিফ মুচকি এসে বলে, ভাবিকে বেশি বেশি দোয়া করতে বলো, অসুস্থ মানুষের দোয়া বেশি কবুল হয়। ক্যাবিনে ফিরে আগে খামটা বের করলো পকেট থেকে। দুজোড়া ধবধবে সাদার উপর টুকুর, পুরো দুবরই আছে। ফর্সা পা জোড়া আগে ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করে দিল, আঙ্গুলে ভাজে ভাজে নখগুলোও, সাথে নুপুর জোড়াও স্যানিটাইজ করলো। তারপর নুপুর দুটো সুন্দর করে পরিয়ে দিল পায়ে। অপলক তাকিয়ে থাকলো সে পা জোড়া, কি সুন্দর সোনার পায়ের উপর নুপুর। নিজের ফোনটা দিয়ে কয়েকটা ছবি তুললো, তারপর চমৎকার একটা ছবি দেখে ওয়ালপেপার সেট করলো। এত চমৎকার ছবিও তুলেছে, একদম প্রফেশনালদের মতোই। মুগ্ধ হয়ে দেখলো। দেখা শেষে আসিফ সুন্দর করে পাজরা ঢেকে রাখলো, কেউ না দেখুক এই অপার সৌন্দর্য, শুধু ওর জন্যই সংরক্ষিত। তার কিছুক্ষণ পরে এলেন কাজী ইকরামুল হাসান এবং রাজিয়া বেগম। মেয়ের চিন্তায় বেশ অসুস্থ হয়ে পড়েছেন শ্বশুরমশাই। একজন একজন করে যাওয়ার অনুমতি মিলল। রাজিয়া বেগম গেলেন আগে, মেয়ের সাথে কথা বললেন খানিকটা সময়, বাবাও কথা বললেন কতক্ষণ। মেয়ের পাশে বসে হাতটা মুঠ হয়ে পড়ল। জিতু মা আমার, কখন জাগবে তুমি? বাবার যে আর ভালো লাগছে না। মা আমার, তাড়াতাড়ি সুস্থ হয়ে আয় মা। আর সহ্য হচ্ছে না মা, এতটা অসুস্থ ছিলি কেন, একবারও টের পেলাম না। সুমো চোখ মেলল, আবারও বন্ধ করলো। বাবার কথা যেন শুনতে পাচ্ছিল। বাবার ধরে রাখা হাতটাও সেও ধরলো। বাবার মেয়ের হাতে অনেক চুমু দিলেন। কতক্ষণ বসে থাকলেন মাথায় হাত ঠেকিয়ে। বাইরে বসে ওনারা সেটা দেখলো। বিথি এসেছিল দুপুরের দিকে। সুমায়াকে দেখতে ভেতরে গেল। কি থেকে কি হয়ে গেল, সবার ভাবনার বাইরে ঘটলো ব্যাপারটা। জীবন এমনও হয়, এ তো তাড়াতাড়ি সব পাল্টে যায়। বিথু যে না মানতেই পারছে না তার জিতুর এই অবস্থা। ঘুরে ফিরে দেখলো জিতুকে। তারপর কিছুক্ষণ কথা বললো জিতুর সাথে। তখন নজর পেল পায়ের নুপুর জোড়ায়। কানের কাছে এসে বলল, জিতু বিশ্বাস হয়? বলেছিলাম না কি চমৎকার একজন মানুষ তুই পেয়েছিস। তোর নুপুর জোড়া তার প্রমাণ। কি পরিমাণ খাটছে তোর পিছনে জানিস? কি কপাল তোর জিতু, তুই সত্যিই জিতেছিস। কেবিন থেকে বেরিয়ে আসিফকে লজ্জা দিতে বলল, কি ব্যাপার আসিফ, অসুস্থ মানুষ পায়ে নুপুর পরে ঘরে জানতাম না তো। আসিফ চুপচাপ হাসে। আমার স্ত্রী ঘোরে আপু, বিথি তার বরকে খোঁচা দেয়। দেখো বউকে কিভাবে যত্ন করতে হয়, দেখো নিজের জুনিয়র থেকে কিছু শেখো। অসুস্থ তারপরও নুপুর পরিয়ে রেখেছে, আর তুমি সুস্থ সবল, তোমার চোখের সামনে খালি পায়ে ঘুরঘুর করি, তোমার চোখে পড়ে না। বেকাদায় পরে পরে বিথির বর সে দুঃখিত কণ্ঠে বলল, এই কি বিপদে ফেললে আসিফ? আসিফ হেসে ফেলল, ভাইয়া বিপদে না, বলেন মহব্বত বাড়িয়ে দিলাম। যাওয়ার পথে একজোড়া নুপুর কিনে আগে নিজের হাতে স্ত্রীকে পরিয়ে দেবে। বিথি বলে, ওসব বলে কাজ নেই আসিফ, যেসব পুরুষের চোখ থাকে তাদের কখনো বলা লাগে না। তুমি চাইলে ওর হাতে খানিকটা মেহেদি পরিয়ে দিতে পারি, যদি অসুস্থতা বেড়ে না যায় তবে। আসিফ হেসে বলে, না আপু সুস্থ হোক দিন, তুমি দেখছো তো, পরে উঠে আমাকেই বলবে ওকে কেমন দেখতে লাগছিল, কেন আমি খেয়াল করিনি। তুমি যে 24 ঘন্টা ওর সাথে আছো, ও উঠলে যে কি প্রতিক্রিয়া দেখবে সেটাতেই আমি ভয় লাগছে। আসিফ চুপচাপ চোখ নিচু করে হাসে। উঠুক তার স্ত্রী, সে প্রতিক্রিয়া দেখতে চায়। প্রতিক্রিয়া দেখার জন্যই অপর অপেক্ষায় চেয়ে আছে তৃষ্ণার্ত পাখির মতো। ওই চোখ জোড়া ওকে দেখুক, হেসে উঠুক। কেবিনে ফিরে পাজোড়ার দিকে আবারও তাকায় আসিফ। ভীষণ ভালো লাগছে সেটা দেখতে। একটা ইঞ্জেকশন আছে, সেটা আনার জন্য ফোন দিল না স্টেশনে। ঠিক তখনই ও খেয়াল করলো নুপুর আগের মতো নেই, কেমন যেন চামড়ার সাথে লেগে লেগে আছে। ও দ্রুত কাছে চলে আসলো। হ্যাঁ, পায়ের পাতা ফুলে উঠেছে কেন? শরীরে ফ্লুইড রিটেনশন করছে কি? ও চেহারার খুব কাছে আসলো। চোখ মুখ কি ফোলা ফোলা? এমনিতেই অসুস্থতায় ফোলা ফোলা, আগের থেকেই লাগানো। ও দ্রুত ক্যাথেটার চেক করলো। গতদিন যতখানি ইউরিন ছিল আর সে তুলনায় ইউরিন নাই বললেই চলে। তাহলে ইউরিনের রিপোর্ট তো আসার কথা ছিল, কেন আসেনি? আবার কিছু ব্লাড রিপোর্টও আসবে আজ। নার্স ওষুধটা নিয়ে আসলে তাকে ক্যাবিনে রেখে বেরিয়ে পড়ল। প্যাথোলজি ডেস্কে গিয়ে খোঁজ নিল রিপোর্টগুলো এসেছে কি। জানলো রিপোর্টটা একটু আগেই এসেছে। আসিফ দ্রুত সেগুলো খুলে দেখলো। ব্লাড ইউরিনের বেশি কিছু টেস্ট। পাতা উল্টে উল্টে দেখলো সব কিছুতে ছাপিয়ে ওর চোখ গেল নিচে বোল্ড অক্ষরের দিকে, সেখানে লেখা রেনাল ফেলার সাসপেক্টেড। অর্থাৎ কিডনি এখন কার্যকরভাবে কাজ করছে না। মানে কি কিডনি বিকল হবার পথে? কি কারণ? ক্যান্সার কি ছড়িয়ে পড়েছে সবখানে? আবার একটা ভীষণ বড় ধাক্কা।
বুকে আঘাত লাগলো কি আসিফের? সে ধাক্কায় ভীষণ ব্যথা হলো বুকে। মনে মনে বলল, এত কেন ব্যথা তুমি দিচ্ছ সুমো? কি করেছি আমি? সে ছুটে যায় ইউরোলজি বিভাগের বয়স্ক স্যারের কাছে। স্যার রিপোর্ট দেখে দ্রুত আসেন ক্যাবিনে। সুমাইয়াকে প্রত্যক্ষ করে আরও কিছু টেস্ট দেন। দ্রুত সুমাইয়াকে নিয়ে যাওয়া হয় ইউএসজি রুমে পরীক্ষা নিরীক্ষার জন্য, কিডনির অবস্থা পর্যবেক্ষণ করতে। তখনই ধরা পড়ে কিডনি ছোট হয়ে আসছে আর ফিল্টার কাজ করছে না ঠিকমতো। তার কিছুক্ষণ পর মরফোলজিক্যাল রিপোর্টও হাতে আসে। সব রিপোর্ট নিয়ে আবারও বসলো বিশেষজ্ঞ মেডিকেল টিম। পেশেন্টের কঠিন কন্ডিশন ভয়াবহ। 60% ব্লাড সেল যা স্পষ্টভাবে অ্যাকিউট লিউকেমিয়া। বোন ম্যারো প্রায় পুরোপুরি অস্বাভাবিক সেল দ্বারা পরিপূর্ণ। লিউকেমিক সেল দ্রুত ভাঙছে, ফলে রক্তে ইউরিক অ্যাসিড, পটাশিয়াম ফসফেট বেড়ে যাচ্ছে। এর কারণে কিডনি তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রক্ত পরিশোধিত করতে পারছে না। রক্তে ইউরিয়া, ক্রিয়েটিনিন, পটাশিয়াম জমে যাচ্ছে। কিডনি কাজ করছে না সঠিকভাবে। ক্যান্সারের সেলের কারণে কিডনি বিকলের পথে। কেমো জরুরি, তার আগে ডায়ালিসিস। কিন্তু পেশেন্টের জ্ঞান নেই। পেশেন্টের দেহ প্রস্তুত না ডায়ালিসিস কিংবা কেমোর জন্য। অথচ ক্যান্সার কোষগুলো ধীরে ধীরে পূর্ণ করে ফেলছে অস্থিমজ্জা। বিকল হয়ে যাচ্ছে সব কিছু। নতুন রক্ত তৈরি হচ্ছে না বললেই চলে। এখন এখন কি করা উচিত? পেশেন্টের জ্ঞান ফেরার জন্য দোয়া ছাড়া আর কোনো উপায় নেই। কেমো দেওয়ার ইচ্ছে থাকলেও সব দিক বিবেচনা করে ডাক্তারদের হাত বাধা। আসিফ পাথরের মূর্তির ন্যায় বসে বসে সবটা শুনল। ম্যাম আসিফের অবস্থা দেখে বললেন, আমরা হাল ছাড়বো না আসিফ, শেষ অবধি চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, তুমি মনের জোর রাখো, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আসিফ চুপচাপ হেঁটে কেবিনে ফেরে। চুপচাপ তাকিয়ে থাকে সুমুর দিকে অনেকক্ষণ। তারপর কাছে এসে মাথা রাখলো সুমুর কোলে। সুমু, আমাদের সময়গুলো কেন এত কম হলো? অনাহত আগন্তুক, পর্ব 15। চারদিকে তখন নিস্তব্ধতার বুক চিরে ফজরের আজানের প্রতিধ্বনি। ঠিক সেই মুহূর্তে খুব ধীরে সেই ধ্বনি শুনতে পায় সুমাইয়া। খুব ক্ষীণতর থেকে ক্ষীণ, তারপরে আস্তে আস্তে পুরোটা ধ্বনি যেন কানে ধরা দিল। ধীর চোখ মেলে তাকায় সুমাইয়া। চুপচাপ কান পেতে রয়। ঠিক কি হচ্ছে বুঝতে পারছে না। অনেকক্ষণ তাকিয়ে থাকে ভারী চোখটা মেলে ক্লান্ত দৃষ্টিতে। তারপর চারদিকে তাকায়। আবছা আলো আধারিতে ও ঠিক কোথায় এটা অনুধাবন করতে পারে না। নিজের হাতটা এগিয়ে এনে অক্সিজেন মাস্কটা সরাতে যায়। তখনই নিজের হাতে পড়ানো ক্যানোলা চোখে আসে। মাস্কটা নামিয়ে রাখে। বুক ভেড়ে শ্বাস টেনে নেয়। মেডিসিনের ঘ্রাণ ছাপিয়ে খুব মিষ্টি একটা ঘ্রাণ নাকে আসে। ভীষণ শান্তিতে যেন বুকটা ভরে যায়। নিঃশ্বাস নিতে পারলেও এত শান্তি অনুভূত হয়। ঠিক তখন নিজের অতি নিকটে কাউকে আবিষ্কার করে সে। পাশে কে? আস্তে করে মাথা উপরে তুলে তাকায়। মানুষটাকে কি সে চেনে? ঠিকমতো দেখতে পারছে না, মনেও করতে পারছে না। আরও খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। হয়তো কিছু বোঝার চেষ্টা করছে, কিছু বুঝতে পারে না। নিজের হাতটা বাড়িয়ে পাশের মানুষটাকে আলতো হাতে ছুঁয়ে দেয়। হালকা নীল আলোয় মানুষটাকে দেখতে পায় সে। কে উনি? এত ভালো লাগে সুমুর। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস টানে। তারপর মাথা রাখে পাশের মানুষটার প্রশস্ত বুকে। মাথায় ভাবনা, কে উনি? এখানে কিভাবে? এত আপন লাগে কেন? সুমুর হালকা নড়াচড়ে ঘুম ছুটে আসিফের। আজও তাকে ঘুমোতে হয়েছে রাত 2টায়। আস্তে করে চোখ মেলে বুকের মাঝে থাকা ছোট পুতুলটাকে নড়তে দেখে। নিজের সাথে আলো লেপটে যাচ্ছে যেন। সজাকি আসিফ মাথা উঁচু করে তাকায়। তখন নড়াচড়া টের পেয়ে সুমু মাথা উপরে তুলে চোখ মেলে তাকায়। চোখাচোখি হয় দুজনের। কিছুক্ষণ আনন্দে হতবিহ্বল হয় আসিফ। কথা বলতে পারে না। চেয়ে থাকে পরম আনন্দে ওই খয়েরি চোখের মনের দিকে। সুমু অবাক চোখে মানুষটার চোখের দিকে তাকিয়ে থাকে। মানুষটা এত খুশি কেন? আসিফ এবার যেন টুপ করে ঝরে পড়ে সুমুর উপর। সুমুর কি কিছু বুঝে উঠতে পারছে কি না, তবে ওর ভীষণ ভালো লাগছে। কেন সেটাও জানে না সুমু। আস্তে আস্তে তখন মনে হতে থাকে মানুষটা কে। একটা সময় মনে পড়ে মানুষটা তার ডাক্তার মশাই। তখন সুমু হেসে ওঠে। মানুষটার পাগলামি ভীষণ ভালো লাগছে তার। সুমু কিছু বলতে পারে না, হাসে শুধু। বেশ খানিকক্ষণ পর আসিফ শান্ত হয়ে সুমুর চোখের দিকে তাকিয়ে ধুমু সুরে বলে, এখন কেমন লাগছে? সুমু অতি কষ্টে খুব ধীরে বলে, কি হয়েছে আমার? সেদিন রাস্তায় পড়ে গেলে। সুমু চেয়ে থাকে অপলক। তারপর এই যে আমার হাসপাতালে এখন। কতক্ষণ চুপচাপ থাকে দুজন। সুমু হয়তো মনে করার চেষ্টা করে
তারপর বলে, আপনার হাসপাতালে কি বেডের সংকট? কেন? আপনি এই বেডে কেন? আসিফ হেসে ফেলে, আমার জীবনে বইয়ের সংকট, সেই সংকট পূরণ করছি। সুমা আবারও হাসে অনেকক্ষণ, তারপর বলে মেয়ে যাওয়া কণ্ঠে ধীরে ধীরে, হয়েছে, এখন ছাড়েন আমাকে। হুম, দম বন্ধ হয়ে যাচ্ছে। যাক, এতদিনে কম দম বন্ধ করনি আমার, মেরে ফেলতেও বাকি রাখুনি। মরে গেছেন আপনি? তাহলে এই লম্বা হাতির মতো মানুষটা কে? আমার ভূত। ওরে বাবা, ভূতেরাও এত ভারী হয়? হয়, ভূতেরা আরও অনেক ভারী হয়, দেখবা। না বাবা, এতেই পিষ্ট হয়ে যাচ্ছে। আসিফ হাসতে হাসতে নেমে যায়, সুমুকে শুয়ে দেয় ঠিক মতো, রুমের লাইট জ্বেলে দেয়, সামনের চেয়ারে বসে পড়ে মুখোমুখি, হাত দুটো পুড়ে নেয় মুঠোয়। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে সুমুকে। সে চুপচাপ চেয়ে থাকে, সে চোখ জোড়ায়। সুমু ধীরে চারপাশে তাকায়, ওর চোখ জোড়া টেনে তাকাতে আর তার ভীষণ ক্লান্তি, তবুও তাকায়। মাথার কাছে থাকা মনিটরটা দেখে বলে, আমার কি সিরিয়াস কিছু হয়েছিল? মাথায় আঘাত পাওয়া সিরিয়াস ব্যাপার না বলতো? ও, মাথার কোথায় লেগেছে? আসিফ আস্তে করে ওর হাতটা নিয়ে মাথার পেছনে ছোঁয়ায়। সুমু হাত লাগাতে ভয় পায়। আসিফ চোখে ইশারা বলে, ভয় নেই। তারপর আলতো করে হাত ছুঁয়ে ছেড়ে দেয়। সুমু যখন বোঝে ব্যথা নেই, তখন ভয় কাটে। সে এবার নিজে হাতে পুরোটা জায়গায় হাত দিয়ে দেখে, আমার চুল, আমার এতখানি চুল কে কেটেছে? আসিফ হাসে, আমি কি? না কাটলে সেলাই দেওয়া যাচ্ছিল না, তাই বলে এতখানি? অভিমানী সুরে বলে, এখন এখানকার চুল লাগিয়ে দেবেন। দিব। আসিফ ঘড়ি দেখে, ফজরের জামাতের সময় হয়েছে। চুপচাপ ওর হাতে ঠোঁট ছোঁয়। আমি নামাজ পড়ে আসি। আমি কিভাবে একা থাকবো? একজন নার্সকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। আসিফ ওয়াশরুমের দিকে যায়, দ্রুত অজু সেরে এসে বলে, আর একটু ঘুমাও, আমি এখনই আসছি। সুমু বলে, আমার নামাজ? আসিফ পিছনে ফিরে তাকায়। আচ্ছা, এসে ব্যবস্থা করছি। একজন নার্সকে কেবিনে রেখে তবেই আসিফ বের হয়। নার্স তো ভীষণ খুশি, অতক্ষণ চেয়ে থাকে, তারপর বলে, ম্যাডাম আপনার জ্ঞান ফিরেছে? আলহামদুলিল্লাহ। স্যারকে নিয়ে আমরা সবাই কী যে টেনশনে ছিলাম, এই কদিনে স্যারের যে কী পরিশ্রম গেছে, আমরা সবাই দোয়া করেছি অন্তত স্যারের জন্য হলেও আপনার জ্ঞান আসুক, ওনাকে দেখার মতো অবস্থায় ছিল না। গল্প কাটে বেশ খানিকক্ষণ। নার্স বলে চলে তার স্যারের অক্লান্ত পরিশ্রমের কাহিনী। সুমু মুগ্ধ হয়ে শোনে। বাইরের আকাশ ফর্সা হয়ে যাচ্ছে দেখে সুমু বলে, আমি নামাজ পড়ব। নার্স বলে, ক্যাথেটার লাগানো, আপনি হাঁটতে পারবেন? ওয়াশরুমে যেতে পারবেন? পারবো। ওটা খোলেন, আমি বিরক্ত হচ্ছি ভীষণ। নার্স এসে ক্যাথেটার খুলে দেয়। সুমু উঠে নামতে চায়, সে ওয়াশরুমে যাবে, ফ্রেশ হতে চায়। তাকে কেমন লাগছে দেখতে কে জানে, কতদিন নিজের চেহারা দেখেনি। নার্স এসে সাহায্য করে। পা নামালেই চোখ যায় নূপুরের দিকে। সুমু তাকিয়ে থাকে অপলক। কি সুন্দর নূপুরটা! মাথা ঘুরে উঠল। নিজেকে স্বাভাবিক করতে সময় নিল। তারপর বিছানা থেকে নেমে নার্সের সাহায্যে ওয়াশরুমে পৌঁছায়। ধীরে ধীরে হাঁটতে পারছে সে। আগে ফ্রেশ হয়, তারপর মনে হয় ড্রেস চেঞ্জ করা জরুরি। নার্সকে ডাকে। নার্স আরেকটা ড্রেস দেয়। সুমু সেটা একা চেঞ্জ করতে পারে না। নার্স এসে সাহায্য করে। তখনই রুমে ফিরে আসে আসিফ। ততক্ষণে নার্স বের হয়ে এসেছে। সুমুকে ওয়াশরুমে নিয়েছে দেখে বেশ চটে যায় সে। কড়া ভাষায় জিজ্ঞাসা করে, ওকে নামিয়েছে কেন? ম্যাডাম বললো ওয়াশরুমে যাবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আসিফ তাকে দেখে ক্যাথেটার খোলা। ওটা কেন খুলেছ? নার্স অসহায় চোখে তাকায়। যাও, নতুন আরেকটা আনো। তারপর নিজেকে সুমুকে নিয়ে আসে ওয়াশরুম থেকে। ও বলে, আমার অজু হয়নি এখনো, ওটা করলেই কাজ শেষ। আমি তো বললাম এসে ব্যবস্থা করছি, তাহলে অপেক্ষা কেন করলে না? সুমুকে বিছানায় বসিয়ে পিঠের নিচে বালিশ দেয়। তায়াম্মুম করে নামাজ পড়বে? অজু করতে চাই। আচ্ছা বসো। আসিফ গিয়ে মগ ভর্তি পানি আনে, রুমাল ভিজিয়ে অজুর মতো সুমুর চোখ মুখ পরিষ্কার করে দেয়। সুমায়া চেয়ে থাকে অপলক, বলে, আমি পারবো, আমাকে দেন। আসিফ দেয় না, হাত জোড়া কোনায় পর্যন্ত সুন্দর করে মুছে দেয়। আড়ষ্ট হয় কি সুমু? পায়ের দিকে গেলেই সুমু বলে ওঠে, কি করছেন, আমাকে দেন। আসিফ ওর দিকে কোনো ভ্রুক্ষেপ করে না, চুপচাপ নিজের কাজ চালিয়ে যায়। পায়ের পা জোড়া মাসে করে মগ রেখে আসে ওয়াশরুমে। সুমু বসে থাকে বাকরুদ্ধ হয়ে। তারপর আবারও তাকায় পায়ের নুপুরের দিকে। এক পলক চেয়ে থাকে। আসিফ আবারও সামনে এসে দাঁড়ায়। মাথায় ওড়না দিয়ে সুন্দর করে হিজাবের মতো বেঁধে দিয়ে পশ্চিমের দিকে ইশারা করে বলে, এদিকে ইশারায় নামাজ পড়ো। সুমু চুপচাপ নামাজ শেষ করে। সজ্ঞানে কোনোদিনও সুমাইয়া নামাজ বাদ দিয়েছে এ কথা কেউ বলতে পারবে না। নামাজের সাথে সুমাইয়ার সম্পর্কটা ঠিক এমন।
মাথার কোথাও সিগন্যাল দিতেই থাকে, নামাজ নামাজ। যতক্ষণ নামাজ না পড়ে ততক্ষণ এই অস্বস্তি খারাপ লাগার সিগন্যাল চলতেই থাকে। নামাজ শেষে নাচটা আসে। সুমু মাথা ঝাঁকায়, সে পারবে না, ওকে পড়াতে না দিলে আমি পড়িয়ে দিব। কি চাও? সুমু মুখ ভার করে বলে, আচ্ছা আপনি যান। আসিফ আসিফ চুপচাপ বেরিয়ে গেল। নাচটা বেরিয়ে গেল, আসিফ আবারও আসে। সুমু তখন ওর পায়ের দিকে তাকিয়ে, এটা অনেক সুন্দর। আসিফ প্রেসক্রিপশন আর রিপোর্ট চেক করতে করতে বলে, তোমার থেকে কম। কিছু ওষুধ ছিল, সেগুলো সুমুকে দেওয়ার পর ফ্রেশ হতে ওয়াশরুমে গেল আসিফ। ফ্রেশ হয়ে টি শার্ট বদলে এলো। আসিফ পরেছিল সেদিনের সেই টি শার্টটা যেদিন সুমু ওকে আঙ্কেল ডেকেছিল। সুমু চুপচাপ চেয়ে দেখলো তার মানুষটাকে। শার্টটা দেখেই সে কথা মনে পড়লো কি? সুমু হাসলো মুখ চিপে, হাসতেই থাকলো। আসিফ ব্যস্ত ছিল শার্টের হাতা ফোল্ড করতে। সুমু দুষ্টুমি করে তাকে ডাকলো, হ্যালো আঙ্কেল, কোথাও বের হচ্ছেন নাকি? আসিফ তাকালো চোখ বড় বড় করে, তারপর ভ্রুবাজ করে কেমন করে তাকালো। সুমু তা দেখে আবারও হাসলো। আসিফ রাগলো কি, চোখ মুখ শক্ত হলো। ভারী পাজি তো, এই মেয়েটাকে সে এত ভালোবাসে যে তাকে প্রথম দেখায় আঙ্কেল বলেছিল। আসিফের মুখভঙ্গি দেখে সুমাইয়ার হাসতে হাসতে চোখে পানি এলো। আসিফ এসে বসলো সুমাইয়ার মুখোমুখি, তাকালো এক দৃষ্টিতে। সুমাইয়ার চোখ মুখ জুড়ে অসুস্থতার ক্লান্তিময় হাসি। কি সুন্দর লাগছে মেয়েটাকে। অসুস্থতা এক বিন্দুও কাটতে পারেনি সে সৌন্দর্য। আসিফের এমন দৃষ্টি দেখে সুমু থেমে গেল। ওই মায়া ভরা চোখ দিয়ে চুপচাপ চেয়ে থাকে যত্নশীল স্বামীর দিকে। সুমু কাঁদলো কি? সুমাইয়ের চোখ দেখে আনন্দ অশ্রু। নিজেকে ভীষণ ভাগ্যবতী লাগলো তার। আসিফ ভ্রু চেয়ে তাকায়, কি হলো মেয়েটা? এই মজা করে এই কাঁদে। আসিফ তাকে আস্তে করে নিজের কাছে টানলো। অসুস্থ সুমু ব্যথা না পায়। কি সমস্যা? সুমু চুপচাপ সে বুকে মাথা রাখলো। তারপর বুকের কাছটায় শার্টের বাটন মুঠোয় পড়ে ফিসফিস করে বলল, আমার একান্ত ব্যক্তিগত ডাক্তার, একান্তই আমার। আসিফের শক্ত চোখ মুখ নিমিষেই মিয়ে গেল, গলা আটকে আসলো তার। ও তাকিয়ে থাকলো সুমুর হাতের মুঠায়। ও তো এই মুঠোয় মধ্যেই বন্দী হতে চায় সারা জীবন। জীবন তাকে এই সুযোগ দিবে কি? যায় না। আসিফ নিজেকে সামলে সুমুকে খোঁচা দিয়ে বলল, কতটা ব্যক্তিগত তা তো আমি জানি। প্রথম দিন মুখের উপর গেট বন্ধ, তারপর প্রথম দেখায় আঙ্কেল। সুমু সেই বুকে মাথা রেখে চোখ উল্টে তাকালো সেই অভিমানী মানুষটার দিকে। আসিফেও তাকিয়ে থাকলো অপলক। তখনও তার মুঠায় আসিফের জামা। সুমু চোখে কোণে বেয়ে অশ্রু করালো, সরি। আসিফ চোখের কোণ মুছিয়ে দিল যত্নের সাথে। প্রসঙ্গ চেঞ্জ করতে বলল, তোমার না ঘুরতে যাওয়ার প্রবল ইচ্ছা? লিস্ট করেছিলে কোথায় কোথায় যেতে চাও? কোথায়? আপনি যে ডায়েরিটা গিফট করেছেন সেটাতে আছে লিস্টটা। ডায়েরিটা আমি দেখতে পারি? পারেন। মুশফিককে বললেই আনবে, আমার বুকশেলফে আছে। আমি গেলেও খুঁজে পাবো? তা পাবেন, তবে ওখানে আরও 2টো ডায়েরি আছে, সেগুলো পড়া বাড়ান। ওগুলো ভীষণ প্রাইভেট। তাই? তাহলে তো আগে ওগুলো পড়তে ইচ্ছা হচ্ছে। সুমু হাসে, তারপর বলে, আচ্ছা তাহলে ওগুলো পড়তে পারেন। ওগুলি কি আর আমার দরকার হবে? কেন দরকার হবে না? আমার কেন জানি মনে হচ্ছে আমার আর বাসায় ফেরা হবে না। আসিফ আরো শক্ত করে আগলে নিল তাকে, মাথায় হাত বুলিয়ে বলল, কেন হবে না সুমু? এই তো তুমি সুস্থ। আমি তো ভেবে রেখেছি এবার তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, আমার ঘরে, যে ঘরে আরেকটা সুমু আছে। তার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। তার সাথে কি আমার পরিচয় হবে? তারপর ভাবুক হয়ে বলল, আমার না আপনার ঘরটা দেখার অনেক ইচ্ছে। আমি কি কোনোদিন যেতে পারবো সেখানে? কেন যেতে পারবে না? অবশ্যই পারবে। আমি নিজে যাব নিয়ে তোমাকে। তাড়াতাড়ি সুস্থ হও। চুপচাপ কেটে গেল আরও কিছুটা সময়। আসিফ বলল, তোমার জন্য সুপ আনতে চাই। খানিকক্ষণ নার্সের সাথে থাকো। কোথাও যেতে পারবেন না এখন, অন্য কাউকে আনতে বলেন। আসিফ আর গেল না। হাতে হাত রেখে কেটে গেল একটা প্রহর। সুমু পুরোটা সময় চুপটি করে পড়ে থাকলো সে বুকে। আসিফ যেন বুক ভরে শ্বাস নিতে পারলো অনেকদিন পর। ওর ক্লান্তিগুলো হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল। নিজেকে ভীষণ ভীষণ হালকা লাগলো। মেয়েটার ক্লান্ত ক্লান্ত কথাগুলো কি মধুর লাগলো তার কাছে। ও সিদ্ধান্ত নিয়ে ফেললো সুমুকে ছেড়ে ও এবার যাবে না। এবারের সেমিস্টারে নয়, সামনের বছরের সেমিস্টার ধরবে, কিংবা আরও পরের কোনো, কিন্তু এবার কিছুতেই নয়। আল্লাহ চাহে তো সুমু সুস্থ হয়ে উঠতে বেশ কিছু মাস সময় লাগবে। সেটা বছরও ছাড়াতে পারে। ও একা ছাড়বে না তার স্ত্রীকে। কত কথা কত ভাবনা সে জানালো স্ত্রীকে। স্ত্রী চুপচাপ শুনে গেল। ওর নিভু নিভু আশার প্রদীপ জ্বলে উঠল কি অপার আলোকছোটা নিয়ে। আসিফ মুগ্ধনি হয়ে ভেসে যেতে থাকলো সেই আলোকছোটায়।
চোখে মুখে মাখলো সেই রশ্মি অতি যতনে।